হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি গুগলের অ্যাডভেঞ্চারের শেষ পর্ব নিয়ে। গল্প শুরু করার আগে আবার মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন গল্প শুনতে আসছেন এবং আমার গল্প পাঠ শুনতে যাদের ভালো লাগছে, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক সমরেশ বসুর লেখা ভুল বাড়িতে ঢুকের শেষ পর্ব। গোগলের যখন ঘুম ভাঙল তখন ওর চোখের সামনে সব অন্ধকার। কয়েক মুহূর্ত কিছুই মনে এলো না। মাথাটা একেবারে শূন্য। কানে সমুদ্রের গর্জন ভেসে আসতেই সব কথা মনে পড়ে গেল ও কোথায় কোন ঘরে শুয়ে আছে। কিন্তু কি আশ্চর্য, ও চিত হয়ে দুহাত ছড়িয়ে শুয়ে আছে, পা দুটোও খোলা। তার মানে ওর হাত পা খোলা, নেই শুধু পায়ের জুতো। তবে বেশ বুঝতে পারছে মোজা খোলা হয়নি। ও ডান হাত দিয়ে বাঁ হাত আর বাঁ হাত দিয়ে ডান হাত ছুঁয়ে দেখল। এখনো দড়ি দিয়ে বাঁধার দাগ রয়েছে চামড়ায়। ও দু হাত দিয়ে মুখ মাথা গায়ে বুলিয়ে নিল। মনে পড়ল লাখোয়ান শরবত খাওয়াবার পরেই ওর চোখ জুড়ে ঘুম এসেছিল। নিশ্চয়ই শরবতে কিছু মেশানো ছিল। ও কি এখনো সেই ঘরে শুয়ে আছে? রাত কত? এসব ভাবতে ভাবতেই ওর কানে কথাবার্তার স্বর ভেসে এলো। মনে হলো পাশের ঘরে কারা নিচু স্বরে কথা বলছে। গোগল পাশ ফিরে দেখল অন্ধকারটা চোখে একটু সয়ে এসেছে। বিনায়কের খাটিয়া চোখে পড়ল। বিনায়ককেও খাটিয়ার ওপরে আবছা দেখা যাচ্ছে। তাহলে ওরা সেই ঘরেই আছে। কিন্তু গোগলের হাত পায়ের বাঁধন খুলে দিয়েছে কেন? গোগল প্রায় 2 মিনিট চুপচাপ শুয়ে রইল। তারপর আস্তে আস্তে উঠে বসল। মাথাটা একটু ঝিমঝিম করছে আর বেশ খিদে পাচ্ছে। ও খাটিয়া থেকে খুব সাবধানে নামল। পাশের ঘরে আলো জ্বলছে, দরজাটা খোলা। ও পা টিপে টিপে দরজার কাছে গেল। সামনে কাউকে চোখে পড়ল না, কিন্তু দরজার বাইরে মুখ বাড়াতে সাহস হলো না। ও জেগে উঠেছে দেখলে হয়তো আবার হাত পা বেঁধে দেবে। সনাতনের গলা ও চিনতে পারল। সনাতন তখন বলছে, টিকটিকি সাহেব একেবারে ছাদ পর্যন্ত ভালো করে দেখেছে। দোতলার ঘরের আর বারান্দার মেঝে দেখে বলেছে ওপরে নিশ্চয়ই লোকজন ছিল। অনেক পায়ের দাগ রয়েছে। থানার ওসি পটবর্ধন সাহেব আমাকে ধমক দিয়ে বারে বারে জিজ্ঞেস করেছে দোতলায় কারা ছিল। আমি বলেছি কেউ নয়। নিচের সাহেব আর মেম সাহেব প্রায়ই দোতলায় ওঠেন, ছাদে যান। তবে আমার কথা পুলিশ বিশ্বাস করেনি। ওই বাড়িটার ওপর নজর রাখা হয়েছে। ওই বাড়িটার উপর নজর রাখুক। নতুন মানুষের গলা শোনা গেল। তুমি খুব সাবধান, তোমার ওপরেও নজর রাখা হয়েছে। তোমাকে এ বাড়িতে আসতে দেখলেই পুলিশ এ বাড়িতে ঝাঁপিয়ে পড়বে, তখন আর রক্ষে থাকবে না। লাখোয়ানে চেনা গলা শোনা গেল। ঠিক বলেছেন মিশ্রজি, এটাই আমাদের শেষ আস্তানা। এটা পুলিশের নজরে এলে আমাদের খেল খতম। আরে তোমাদের তো খেল খতম, আমার কথা একবার ভেবে দেখেছ? এই গলার স্বর বোধহয় মিশ্রজির। গোটা উড়িষ্যার লোক আমাকে চেনে, জানে আমি একজন ভদ্রলোক ব্যবসায়ী। আমার কত রকমের ব্যবসা সারা দেশে ছড়িয়ে আছে। মাহেশ্বরীর সঙ্গে নেহাত ব্যবসার খাতিরেই তোমাদের ভার আমি নিয়েছি। অবশ্য মাহেশ্বরী আমাকে এর জন্য 5 লাখ টাকা দেবে বলেছে, কিন্তু টাকার চেয়ে এখানে আমার সম্মানটাই বড়। সেই জন্যই আমি বলছি, ছেলে দুটোকে নিয়ে তোমরা আজ রাত্রেই পালাও। তোমাদের গাড়ি তো আমার এখানকার শেডেই লুকোনো আছে। লাখোয়ান তোয়াজ করে বলল, মিশ্রজি, আপনার যা হুকুম আমাকে তাই করতে হবে। কিন্তু একটু ভেবে দেখুন, আজ রাত্রে পালাতে গেলে ধরা পড়ে যাব। বাচ্চা সিং আর মুনিয়াও আসতে পারবে না। পুলিশ এখন এ এলাকায় নজর রাখছে। আমি বলি, সনাতন 2 দিন এখানে আসবে না। 2 দিন পরে পুলিশ যখন কিছুই পাবে না তখন নজরদারিতে ঢিলে দেবে। আমরাও তখন পালাবো। আপনি 2 দিন সবুর করুন। ঠিক আছে, কিন্তু 2 দিনের বেশি আর 1 দিনও না।
মিশ্রজির গলা শক্ত শোনালো। লাখোয়ানও বেশ তোষামত করেই বলল, না, একদিনও নয়। তবে মিশ্রজি, আপনি একটা কথা ভুলে গেছেন। কথা হয়েছিল পুলিশের নজর ফাঁকি দেওয়ার জন্য কেজরিওয়ালের ছেলেকে নিয়ে আমরা আপনার কোম্পানির একটা ট্রাকে চেপে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার পেরিয়ে যাব। এখন অবশ্য আর একটা ছেলেও জুটে গেছে, আর আমাদের খালি গাড়িটা চালিয়ে নিয়ে যাবে আপনার একজন ড্রাইভার। কথা যা হয়েছে তাই হবে। মিশ্রজির গলা শোনা গেল। এখন তোমাদের আমি যত তাড়াতাড়ি বিদায় করতে পারি ততই ভালো। আমি এখন যাচ্ছি। পাশের ঘরের মেঝে একটা লম্বা ছায়া পড়ল। গোগল তৎক্ষণাৎ পা টিপে টিপে খাটিয়ায় গিয়ে বাপাস ফিরে শুয়ে পড়ল। পাশের ঘর থেকে জুতোর খটখট শব্দ ভেসে এলো। শব্দটা অন্যদিকে চলে গেল। তারপর কয়েক মিনিট সব চুপচাপ, কেবল সমুদ্রের গর্জন ভেসে আসছে। কিন্তু গোগল চোখ খুলল না, ঘুমের ভান করে পড়ে রইল। আরও মিনিট খানেক পরেই আলো জ্বলে উঠল। লাখওয়ানের গলা শোনা গেল, এতক্ষণে এদের জ্ঞান ফিরে এসেছে, ডাকলেই উঠে পড়বে। দুজনকে খাইয়ে আবার শুইয়ে দেওয়া যাক। তারপরেই গোগলের গায়ে হাত পড়ল। গায়ে ধাক্কা দিয়ে লাখওয়ান ডাকল, এই ছোকরা, ওঠো ওঠো। গোগল এক ডাকেই উঠল না। বেশ কয়েকবার ধাক্কাধাক্কি করার পর উঠল। আলোর দিকে তাকাতে ওর সত্যি কষ্ট হচ্ছিল, তবুও উঠে বসল। লাখওয়ান তখন বিনায়ককে ডেকে তুলে বসিয়েছে। সনাতন দাঁড়িয়েছিল সামনেই। বিনায়ক আর গোগলের দিকে দেখে অবাক হয়ে লাখওয়ানকে জিজ্ঞেস করল, দুজনের হাত পায়ের দড়ি খুলে দিয়েছেন? হ্যাঁ। লাখওয়ান বলল, কোথায় আর পালাবে, নিচে ওপরে সব বন্ধ। মিশ্রজি বাইরে বন্দুকধারী পাহারা রেখে দিয়েছেন। বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে আমি মুন্ডু উড়িয়ে দেব। এ হাবাগোবা 5 বছরের বাচ্চাটাকে নিয়ে কোনো ভাবনা নেই, শুধু পা দুটো বেঁধে রাখছিলাম। দেখলাম তারও দরকার নেই। আর এই ছোকরাকে নিয়েও বেশি কিছু ভাববার নেই, পালাতে গেলেই খতম হয়ে যাবে। যাই হোক, তুমি এখন এদের খাবার নিয়ে এসো। গোগল যেন লাখওয়ানের কথা কিছুই বুঝতে পারেনি। মুখের এমন ভাব করে রইল। কিন্তু ওর বাথরুমে যাওয়ার দরকার ছিল। বলল, আমি বাথরুমে যাব। এসো, লাখওয়ান ডাকল। গোগল আগে খেয়ালই করেনি এ ঘরের বাঁদিকে আর একটা দরজা আছে। লাখওয়ান সেই দরজা ছিটকিনি খুলে ভেতরের আলো জ্বালিয়ে দিল। গোগল পায়ে জুতো গলিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বেসিন, আয়না, কমোড, তোয়ালে, সাবান, স্নানের শাওয়ার সব আছে। এমনকি গরম জলের গিজারও আছে। গোগল ছোট বাথরুম সেরে নিল। দেখল বাথরুমে একটি মাত্র জানলা আছে, সেটি ভেতর থেকে বন্ধ। ও বন্ধ দরজার দিকে একবার দেখে জানলার কাছে এগিয়ে গেল। নেহাত ছোট জানলা নয়। ও খুব সাবধানে জানলার ছিটকিনি খুলল। দেখল জানলার কোনো গরাদ নেই। বাইরের অন্ধকারে অস্পষ্ট গাছপালা চোখে পড়ছে। গরাদহীন জানলাটাকে দেখে গোগলের চোখ দুটো ঝলকে উঠল। কিন্তু মুশকিল একটাই, বাথরুমটা দোতলায়। নিচে তলায় লাফ দিয়ে পড়তে পারবে কি? এখানে নিশ্চয়ই নিচে বালি নেই। তাছাড়া আলোটা জ্বালা থাকলে ওকে বাইরে থেকে দেখে ফেলতে পারে। পিছনে তাকিয়ে দেখল আলো সুইচ ভেতরে নেই। গোগল জানলাটা বন্ধ করে দিল। এখনই কিছু করা যাবে না। তবে গরাদহীন জানলাটা ওর মাথায় বিঁধে রইল। ও আগে কমোডে ফ্ল্যাশ টেনে দিল। তারপর তাড়াতাড়ি সাবান দিয়ে হাত মুখ ধুয়ে মুছে বাথরুম থেকে বেরিয়ে এলো। দেখলো দুটো খাটিয়ার সামনে দুটো ছোট ছোট তুলে ওর আর বিনায়কের খাবার দেওয়া হয়েছে। বড় প্লেটে কয়েকটা রুটি, দুটো ছোট ছোট স্টিলের বাটিতে ডাল আর আলুর তরকারি, কাচের গ্লাসে জল। লাখওয়ান আর সনাতন এ ঘরে নেই। পাশের ঘরে তাদের নিচু আর অস্পষ্ট গলার কথা শোনা যাচ্ছে। গোগল বাথরুমের দরজাটা বন্ধ করে সুইচ অফ করে দিল। বিনায়ক ওর মুখের দিকে তাকিয়েছিল। ওর চোখে এখনো ঘুম লেগে রয়েছে, অথচ ও যেন গোগলকে কিছু বলতে চাইছে। কিন্তু ওর গোঙা ভাষা গোগল বুঝতে পারে না। গোগল ওর কাঁধে একটা হাত রেখে খাবার ভঙ্গি করে চুপি চুপি স্বরে বলল, খাবার খেয়ে নাও। বিনায়ক হঠাৎ চেঁচিয়ে ওর গোঙা স্বরে কিছু বলে উঠল,
আর ওর চোখে জল এলো। তৎক্ষণাৎ লাখওয়ানও ছুটে এলো এ ঘরে। গোগলের হাত ধরে এক হ্যাচকা টানে বিনায়কের কাছ থেকে সরিয়ে নিয়ে এসে ধমকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? দেখতেই তো পাচ্ছ কি হয়েছে। গোগল শান্তভাবেই বলল, ছেলেটা কাঁদছে। লাখওয়ান ধমকে বলল, ছেলেটা বলছো কেন? তুমি তো ওর নাম জানো। গোগল কিছু বলল না। লাখওয়ান গোগলের হাতে জোরে ঝাঁকুনি দিয়ে বলল, জানো না? জানি। কি করে জানলে? ওকে তুমি আগে কখনো দেখেছো? না। তবে কি করে জানলে? ওর কোনো ফটো তো খবরের কাগজে বেরোয়নি। তোমাকে তা বলবো কেন? কেন বলবে? লাখওয়ান জ্বলন্ত চোখে তাকিয়ে গোগলের বাঁ হাত ধরে মোচড় দিল। বিনায়ক গোঙা স্বরে চিৎকার করে কেঁদে উঠল। সনাতন এ ঘরে এসে বলল, ছেড়ে দিন বাবুজি, এ তো জানা কথা, টিকটিকি সাহেবের কাছেই বাচ্চাটার ফটো দেখেছে। লাখওয়ান গোগলকে ঠেলে দিল খাটিয়ার দিকে। চাপা স্বরে গর্জন করে বলল, মনে রাখবি ছোকরা, তুই মরবার ফাঁদে পা দিয়েছিস। তোর জন্যই আমরা নতুন বিপদে পড়েছি। বেশি ওস্তাদি করলে আগেই খেল খতম করে দেব। আর ওই বাচ্চাটা কাঁদলেও তোর দরদ দেখাবার দরকার নেই। গোগলের মুচড়ে ধরা বাঁ হাতের কবজিটা বেশ ব্যথা করছে। ওর ভেতরটা রাগে আর ঘৃণায় জ্বলে যাচ্ছে। কিন্তু লাখওয়ানের মতো প্রকাণ্ড চেহারা চোয়ারের লোকটার সঙ্গে ও পেরে উঠবে না। তাছাড়া ও মোটেই মার কুটে ছেলে নয়, মারামারি করতে শেখেনি কোনো কালে। খাটিয়ায় হেলান দিয়ে ও মাথা গোজ করে দাঁড়িয়ে রইল। বিনায়ক তখনও নিচু স্বরে গুঙিয়ে কাঁদছে, আরও চোখ দিয়ে কেবলই জল পড়ছে। লাখওয়ান বিনায়কের সামনে গিয়ে দাঁড়ালো। বিনায়ক জল ভরা চোখ নিয়ে তার দিকে তাকালো। আস্তে আস্তে ওর চোখে ভয় ফুটে উঠল, কান্না বন্ধ হলো। অপলক চোখে লাখওয়ানের চোখের দিকে তাকিয়ে রইল, ঠিক যেন অজগরের সামনে শিকার ছাগল ছানার মতো। লাখওয়ান চাপা স্বরে ঠিক যেন বাঘের মতো গড় করে বলল, খেয়ে নাও। বলেছি কথা শুনলে জলদি ঘরে পৌঁছে দেব, না শুনলে। লাখওয়ান কথা শেষ করে থেমে গেল। বিনায়কের গলা দিয়ে একটা শব্দ বেরোলো। তারপরে ওর রুটি তুলে দুহাত দিয়ে ছিঁড়ে খেতে লাগলো। গোগল বুঝতে পারল লাখওয়ানকে বিনায়ক কালান্তক জমের মতো ভয় পায়। সনাতন পরিষ্কার বাংলায় গোগলকে বলল, খোকাবাবু, রাত 11টা বেজে গেছে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। এই সময় পাশের ঘরে ধূপ ধূপ শব্দ শোনা গেল। লাখওয়ান আর সনাতন দুজনেই দরজার দিকে ফিরে তাকালো। দেখা গেল খাকি প্যান্ট আর খাকি জামার ওপরে কালো চাদর জড়ানো একটা লোক দরজার সামনে এসে দাঁড়ালো। লম্বা, ঘোড়ার মতো মুখ, কেটস পায়ে। লোকটার হাতে একটা বন্দুক। সে হিন্দিতে বলল, আমাদের এ বাড়িটার আশেপাশে এক সাধু বাবা আর এক টুপি মাথায় চাপদাড়িওয়ালা ঘুরে বেড়াচ্ছে। গেটের সামনে আমাকে দেখে কি একটা ইংরাজি কোম্পানির নাম করে বাংলায় জিজ্ঞেস করলো, এটা সেই কোম্পানির গেস্ট হাউস কিনা। আমি বলেছি না, এটা মিশ্র ইন্ডাস্ট্রির বাড়ি। তারপরে তারা আমাকে আর কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু আমি নজর রেখেছি তারা এই বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। গোগল দেখলেও লাখওয়ান আর সনাতনের মুখ শুকিয়ে গেল। লাখওয়ান বলল, এই লোক দুটো দেখছি আমার মাথা খারাপ করে দেবে। ঠিক আজ বিকেল থেকেই শয়তান দুটো এসে জুটেছে। ওরা কি আমাদের পিছনেই লেগেছে? চলো তো অন্ধকার থেকে ব্যাপারটা দেখা যাক। লাখওয়ান আর সনাতন দুজনেই বেরিয়ে গেল। লাখওয়ান তার পাঞ্জাবির পকেট থেকে বের করলো একটা রিভলভার। সনাতন দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করে দিয়ে গেল। সাধু বাবা আর চাপদাড়িওয়ালার কথা শুনে গুগলের দু চোখ চকচক করে উঠল। প্রাইভেট গোয়েন্দা ভদ্রলোক আর তার সঙ্গী ঠিক জায়গায় লেগে রয়েছেন। কলকাতার এত বড় গোয়েন্দা অফিসার ডিএল দত্ত, তার সঙ্গীরা আর পুরীর পুলিশ এক সপ্তাহের মধ্যে যা করে উঠতে পারেনি, প্রাইভেট গোয়েন্দা ভদ্রলোক এক বেলাতেই অনেকটা এগিয়েছেন। বাচ্চা সিং আর মুনিয়ার মিথ্যে কথা থেকেই তারা অনেকটা অনুমান করে নিয়েছেন। এই বাড়িটার ওপর পুরীর পুলিশেরও সন্দেহ হয়নি, দত্তদাও নিশ্চয়ই সন্দেহ করেননি। অথচ প্রাইভেট গোয়েন্দা এই রাত্রি 11টাতেও এই বাড়ির দিকে নজর রেখেছেন।
গুগলের মনটা ছটফট করছে। কোনো রকমে যদি বাইরে একটা সংকেত পাঠাতে পারত। গুগল রাত্রে জেগেই ছিল। লাখওয়ান এসে একসময় এ ঘরের আলো নিভিয়ে দিয়ে গেছিল। দরজাও ওদিক থেকে বন্ধ করে দিয়েছিল। গুগলের মাথার দিকেই বন্ধ দরজা ও জানলা। সমুদ্রের গর্জন ওদিক থেকেই যেন ভেসে আসছে। তার মানে দরজা জানলা সমুদ্রের দিকেই। চিন্তাটা ওর মাথায় আগে থেকেই ছিল। সুযোগ পেলে একবার দেখবে দরজাটা খোলা যায় কিনা। সমুদ্রের গর্জন ছাড়া কোনো শব্দই নেই। বিনায়ক ঘুমোচ্ছে। লাখওয়ান কি এখনো জেগে আছে? সনাতনের বাড়ি চলে যাওয়ার কথা। গুগল বিছানা ছেড়ে উঠল। এখন আর পায়ে মোজাও নেই। একটুও শব্দ না করে খাটিয়া থেকে নামল। চোখ সয়ে যাওয়া অন্ধকারে দরজা জানলা খুব অস্পষ্ট দেখতে পাচ্ছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে দরজার গায়ে হাত দিল। আগেই দেখে রেখেছিল দরজার মাথায় ছিটকিনি আর মাঝখানে লোহার হুড়কোয়াটা। ও আগে ওপরে ছিটকিনিতে হাত দিল, খুলেও ফেলল সহজে। তারপরে ভারী হুড়কোটাও শব্দ না করে খুলে ফেলল। গুগলের বুক ঢিপ ঢিপ করছে। দরজার পাল্লা ধরে আস্তে টান দিল। সামান্য একটু শব্দ হতেই থেমে গেল। বেশ কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে আবার দরজার পাল্লা ধরে টান দিল। পাল্লা খুলে গেল। গুগলের চোখের সামনে প্রথমেই ভেসে উঠল দূরের সমুদ্র। সমুদ্রের ধার মিটমিটে জ্যোৎস্নায় কেমন অদ্ভুত দেখাচ্ছে। দরজার সামনেই কাঠের রেলিং ঘেরা বারান্দা। গুগল রেলিংয়ের দিকে এগিয়ে গেল। সামনেই দু তিনটে ঝাউ গাছ। ও দুপাশে তাকালো। বারান্দা বাঁ দিকে বেশি লম্বা নয়, ডান দিকে অনেকটা লম্বা। আবার ডান দিকেই বারান্দাটা বাঁক নিয়েছে। ওদিকটা কি একবার দেখে আসবে? গুগল ডান দিকে পা বাড়াবার আগেই বারান্দার নিচে ঝাউ গাছের তলায় টর্চ জ্বলে উঠল। টর্চের আলো ডান দিকে বাঁ দিকে ঘুরে সমুদ্রের ধারের দিকে ফিরল। সেই প্রাইভেট গোয়েন্দা নাকি? টর্চের আলো আবার গাছতলায় ফিরে এলো। গুগলের মন হতাশায় ভরে গেল। টর্চের আলোতেই ও চিনতে পারল লোকটা সেই ঘোড়ামুখ বন্দুক হাতে পাহারাদার। চিনে উঠতে যতটুকু সময়, টর্চের আলো দোতলার বারান্দায় এসে পড়ল। ভাগ্যিস আলোটা সোজা গুগলের ওপরে এসে পড়েনি। ও তৎক্ষণাৎ মাথা নিচু করে ঘরের মধ্যে ঢুকে পড়ল। টর্চের আলো দরজার ওপরে এসে পড়ল না। বারান্দার ডাইনে বাঁয়ে একবার পা খেয়ে নিভে গেল। গুগল আস্তে আস্তে দরজার ছিটকিনি আর হুড়কো লাগিয়ে দিল। পা টিপে টিপে বিছানায় এসে শুয়ে পড়ল। কিন্তু গুগলের ঘুম সহজে এলো না। ও বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো। পালানো চিন্তা ছাড়া ওর মাথায় কিছু নেই। দুদিন পরে যদি লাখওয়ানরা কোনো ক্রমে একবার গুগলদের ট্রাকে তুলে বেরিয়ে যেতে পারে, তাহলে কপালে কি আছে কেউ বলতে পারে না। এখন প্রাইভেট গোয়েন্দাই একমাত্র ভরসা। এই বাড়িটার দিকে যখন তার নজর পড়েছে, সহজে বোধহয় এখান থেকে নড়বেন না। তার নাকের ডগা দিয়ে কি মিশ্রজিৎ ট্রাক গুগলদের নিয়ে বেরিয়ে যেতে পারবে? গুগল নিজে এর কোনো জবাব খুঁজে পেল না। প্রাইভেট গোয়েন্দা সম্পর্কে লাখওয়ান আর তাদের লোকজনেরাও জেনে গেছে। চাপদারিওয়ালা আর সাধু বাবা দুজনের চোখের সামনে দিয়ে কি এখান থেকে গুগলদের ট্রাকে চাপিয়ে নিয়ে যাবে? মনে হয় না। দুজনের চোখ ফাঁকি দিয়ে নিয়ে যাবার সুযোগ খুঁজবে। তার আগে গুগলকে একবার মরিয়া হয়ে পালাবার চেষ্টা করতেই হবে। গুগল হঠাৎ স্থির হয়ে গেল। পাশের ঘর থেকে এ ঘরের দরজা খোলার শব্দ হলো। ঘরের আলো জ্বলল না। টর্চের আলো 2 সেকেন্ডের জন্য জ্বলেই নিভে গেল। তারপরেই আবার দরজা বন্ধ হয়ে গেল। কে এসেছিল কিছুই বোঝা গেল না। বাড়িতে কতজন পাহারাদার আছে তাই বা কে জানে। কিন্তু হঠাৎ এভাবে এখন দরজা খুলে টর্চ জ্বালিয়ে দেখে যাওয়া থেকেই বোঝা যায় এরা কি রকম কড়া নজর রাখছে। তবু গুগলের একটাই আফসোস, বারান্দায় বেরিয়েও ও ঠিক মতো দেখতে পেল না। দোতলা থেকে লাফ দিয়ে পালাতে গেলে বালির ওপর পড়বে কিনা, অথবা
বারান্দার ডান দিকে মোড় নিলে ওদিকে কোনো পথ পাওয়া যাবে কিনা। বাথরুমের গড়াধীন জানলা থেকে নিচে কোথায় পড়বে রাত্রের অন্ধকারে সেটাও বুঝবার উপায় নেই। ওকে দিনের আলোর জন্য অপেক্ষা করতেই হবে। এখন যদি কোনো রকমে ধরা পড়ে যায় তবে সব আশা শেষ। লাখোয়ান আবার ওর হাত পা বেঁধে ফেলে রাখবে, হয়তো মুখটাও বেঁধে দেবে। গোগল যত ছটফটি করুক কখন এক সময় ঘুমিয়ে পড়ল, নিজেই জানতে পারল না। পরদিন সকালে যখন ওর ঘুম ভাঙল তখন ঘরে রীতিমতো দিনের আলো, কানে ভেসে আসছে সমুদ্রের গর্জন। মুহূর্তেই মনে পড়ে গেল ও কোথায় আছে। পাশ ফিরে তাকাতেই বিনায়কের সঙ্গে ও চোখাচোখি হলো। বিনায়ক খাটিয়ার বিছানায় বসে ওর দিকেই তাকিয়েছিল। এই প্রথম বিনায়ক ওর দিকে তাকিয়ে হাসল আর গোঙা স্বরে কিছু বলল। গোগল জানে বিনায়ক সবসময় ভয় পায় আর কাঁদে। এখন কেন হাসছে আর কি বলতে চাইছে কিছুই বুঝতে পারল না। ও উঠে বসল। বিনায়কের সামনে একটা প্লেটে টুকরো করে কাটা আপেল আর বিস্কুট। বিনায়ক আপেল চিবিয়ে খেতে খেতে আবার হাসল। পাশের ঘরের দরজাটা খোলা, কারো কোনো সাড়া শব্দ নেই। বিনায়ক সমুদ্রের ধারের দরজার দিকে আঙুল দেখিয়ে গোঙা স্বরে কি বলল। হেসে চোখ ঘুরিয়ে মাথা ঝাঁকালো। গোগল মুখ ফিরিয়ে তাকালো, দেখল বারান্দার দিকে দরজা আর জানলা খোলা। দরজা জানলার মাঝখানে দেওয়ালের কাছে লাখোয়ান বসে আছে একটা চেয়ারে। এখন ওর গায়ে একটা চাদর জড়ানো। সেও বিনায়কের দিকে তাকিয়ে হেসে মাথা ঝাঁকাচ্ছে। বিনায়ক লাখোয়ানের দিকে তাকিয়ে গোগলকে হাত দিয়ে দেখিয়ে গোঙা স্বরে আবার কিছু বলল। লাখোয়ান ঘাড় ঝাঁকিয়ে হেসে হেসে যেমন হিন্দিতে বলে তেমনি বলল, হ্যাঁ হ্যাঁ, ওকেও আমি বলে দিচ্ছি, আজ নয়তো কাল আমরা কলকাতায় যাব, তোমাদের দুজনকেই বাড়িতে পৌঁছে দেব। কথাটা শুনেই গোগলের মনটা খারাপ হয়ে গেল। এটা ওর কাছে নতুন কথা কিছু নয়, গতকাল রাত্রেই লুকিয়ে শোনা হয়ে গেছে। হয়তো এমন কিছু ঘটেছে যাতে লাখোয়ানের ভয় অনেকটা কেটে গেছে। তাকে দেখাচ্ছেও বেশ হাসি খুশি। বিনায়ক আর গোগলকে নিয়ে নিশ্চয়ই লাখোয়ানরা কলকাতায় যাবে, কিন্তু বাড়িতে পৌঁছে দেওয়ার কথাটা একেবারে মিথ্যে। তবুও লাখোয়ানকে বলল, আমার বাবা মা তো পুরীতেই রয়েছেন, আমি কলকাতায় কেন যাব? তোমার বাবা মা আজ সকালে গাড়ি নিয়ে কলকাতায় রওনা হয়ে গেছে। লাখোয়ান হিন্দিতে হেসে বলল, তোমাকেও আমরা কলকাতায় পৌঁছে দেব। যাও, এখন মুখ ধুয়ে এসে কিছু খেয়ে নাও। গোগল লাখোয়ানের কথা মোটেই বিশ্বাস করল না। বাবা মা কখনো কলকাতা যেতে পারেন না। বাবা মার কথা মনে হতেই ওর বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। তারা এখন কি করছেন কে জানে। দত্তদাই বা কি করছেন? পুলিশ দিয়ে তো তিনি এলাকা ঘিরে খুঁজবেন বলেছিলেন। এ বাড়ি পর্যন্ত পুলিশ আসতে পারেনি। মিশ্রজি একজন মস্ত কেউকেটা মানুষ, তার বাড়িতে পুলিশ ঢুকতে পারে না। একমাত্র কালো টুপি চাপদারিওয়ালা আর সাধু বাবার মতো লোকের নজর পড়েছে এ বাড়িতে। তারাই বা কোথায় গেলেন? এত দূর পর্যন্ত এগিয়ে তারাও কি আশা ছেড়ে দিয়ে চলে গেছেন? গোগল বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ব্রাশ দিয়ে দাঁত মাজার কোনো উপায় ছিল না। দাঁত মাজার পাউডার ছিল, তাই দিয়েই ও দাঁত মেজে মুখ ধুয়ে বাথরুমের কাজ সেরে নিল। জানলাটা খোলাই ছিল। জানলা দিয়ে কেবল আকাশটাই দেখা যাচ্ছিল। গোগল ভাবল, দিনের আলোয় জানলায় উকি দিয়ে বাইরেটা একবার দেখে নিলে হয়। ও জানলার কাছে এগিয়ে গেল। মুখ বাড়িয়ে বাইরে উকি দিতে কোনো অসুবিধে হলো না। গতকাল বিকেলে যা চোখে পড়েছিল সেই ঘন নারকেল গাছের সারি আর কালো রঙের টিনের শেডই দেখা গেল। বাঁদিকে ফুলের বাগান কিছুটা দেখা যায়। বাগানের এক পাশে একটা জিপ দাঁড়িয়ে আছে। লোকজন একটাও চোখে পড়ছে না। নিচে বালি আর মাটির বুকে এক ধরনের লতানে গাছের সবুজ পাতা। ডান দিকে সমুদ্র দেখা যায় না, সমুদ্রের ধারের কিছুটা দেখা যায়। এদিকটায় ঝাউ গাছের ভিড় বেশি। তবে এ বাড়ির নিচু পাঁচিলের বাইরেই বালি স্তূপ, যার ওপর দোতলা থেকে সহজেই লাফিয়ে পড়া যায়। কিন্তু
এ জানলা থেকে তা সম্ভব নয়। ঘরের সামনে বারান্দা থেকে দেখতে হবে নিচু পাঁচিল আর বাড়ির স্তূপ কত দূরে। গতকাল রাত্রে সেটা ঠিকমতো দেখা হয়নি। গোগল জানলার কাছ থেকে সরে আসতে গিয়ে থমকে দাঁড়ালো। দেখল দুজন লোক এ বাড়ির পাঁচিল ঘেঁষেই এগিয়ে আসছেন। তারা হাসতে হাসতে কথা বলতে বলতে আসছেন, যেন এই বাড়িটার দিকে তাদের নজরই নেই। গোগল দেখেই চিনতে পারল একজন সেই বিখ্যাত গোয়েন্দা অশোক ঠাকুর। রাজধানী এক্সপ্রেসের হত্যাকাণ্ডের ব্যাপারে প্রথম যার দেখা পাওয়া গেছিল, সঙ্গে তার সেই বন্ধু অয়স্কান্ত, অসাধারণ ক্যারাটে জানা। এই দুই বন্ধুকেই গোগল শেষ দেখেছিল দীঘায়। অশোক ঠাকুর ছোটখাটো ফর্সা চেহারার মানুষ, মাখন রঙের ট্রাউজার আর সেই রঙেরই বুশ শার্ট গায়ে। অয়স্কান্ত সাদা ট্রাউজার, সাদা শার্ট, বেল্ট বাঁধা, কোমরে গোজা। দুজনের কারো গায়ে গরম জামা কিছু নেই। অশোক ঠাকুর কথা বলতে বলতে সিগারেট টানছেন। দুজনেই অল্প বয়সী যুবক। নিজের চোখে দেখেও গুগলে যেন বিশ্বাস হলো না অশোক ঠাকুর আর অয়স্কান্ত রায় এ বাড়ির পূব দিক থেকে পাঁচিল ঘেঁষে হাঁটতে হাঁটতে আসছেন। ও এত উত্তেজিত হয়ে পড়েছিল, আরেকটু হলেই চিৎকার করে বলতে যাচ্ছিল, আমি গোগল, এ বাড়িতে আটকে রেখেছে। গোগল দুহাতে নিজের মুখ চাপা দিল। তারপরেও ওর মাথায় চিন্তা ঢুকল, অশোক ঠাকুর কেন এখানে? উনিও কি বিনায়কের খোঁজে এসেছেন? বিনায়কের খোঁজে কতজন আসবেন? কলকাতার মস্ত গোয়েন্দা অফিসার আর তার সঙ্গীরা, পুরীর পুলিশ আর গোয়েন্দারা, এদিকে প্রাইভেট গোয়েন্দা, চাপদারিওয়ালা আর সাধু বাবা, সব মিলিয়ে বিরাট ব্যাপার। তার উপরে আবার অশোক ঠাকুর। গোগলের মাথাটা গুলিয়ে যাবার মতো হলো। অশোক ঠাকুর আর অয়স্কান্ত যদি বিনায়কের খোঁজেই আসবেন, তাহলে কি তারা এরকম খোলাখুলি ঘুরে বেড়াতেন? কোনো ছদ্মবেশ নিতেন না? দীঘায় তো ওদের দুজনেরই ছদ্মবেশ ছিল, আর এখন ওরা দিব্যি ঢিলে ঢালে হাঁটছেন, হাসছেন, কথা বলছেন, আবার ছেলে মানুষের মতো ওর গায়ে ধাক্কা মারছেন, যেন নিজেদের খুশির মেজাজে আছেন। কোনো দিকে নজর নেই। গোগল কান পেতে ওদের কথা শোনার চেষ্টা করলো, কিন্তু বিশেষ কিছুই শুনতে পেল না। সমুদ্রের গর্জন আর হাহা হো হাসির মধ্যে দু একটা কথা কেমন চমকে দিল। ভূতের বাড়ি, ভক্কা, বোকা নিকোলাই, মায়ের নাম সুনীতি, আন্দাজের মার, ভূতের মতো। সব কথার মধ্যে সবচেয়ে যে কথাটা ভীষণ চমকে দিল তা হলো মায়ের নাম সুনীতি। গোগলের মায়ের নাম সুনীতি। অথচ অশোক ঠাকুর আর অয়স্কান্তর কথার মধ্যে ও কথাটা এলো কেমন করে? ওরা কি নিয়ে কথা বলছেন? ওরা কি গোগলকে শোনাবার জন্য কথাগুলো বলছেন? তাহলে কি ওরা জানেন গোগল এ বাড়িতেই আছে? কিন্তু ওরা একবারও এ বাড়িটার দিকে তাকালেন না, চলে গেলেন গোগলের চোখের আড়ালে। গোগল বাথরুম থেকে ঘরে ঢুকে বাইরের দিকে তাকালো না। দেখল লাখোয়ান দরজার আড়াল থেকে বাইরের দিকে দেখছে। গোগল ঘরে ঢুকতে ওর দিকে একবার তাকিয়ে দেখল। গোগল তখন খাটিয়ার সামনে টুলের ওপর প্লেটের দিকে দেখছে। প্লেটে কয়েকটা বিস্কুট আর কাটা আপেলের টুকরো রয়েছে, কিন্তু অশোক ঠাকুর আর অয়স্কান্তর হাসির শব্দও যেন এখনো একটু শোনা যাচ্ছে। লাখোয়ান মাথা তুলে দেখছে। গোগল খাটিয়ার দিকে পা বাড়ালো। ওর মনের মধ্যে ঝড় বইছে। একটা সুযোগ চলে যাচ্ছে। এখন ওর হাত পা মুখ কিছুই বাধা নেই। ইচ্ছে করলেই ও বারান্দায় ছুটে গিয়ে চিৎকার করে অশোক ঠাকুরকে ডাকতে পারে। তেমন সুবিধে থাকলে রেলিংয়ে উঠে নিচে ঝাঁপিয়ে পড়তে পারে। গোগল কিছু করার আগেই লাখোয়ান বারান্দায় গেল। গোগল সেদিকে তাকালো। লাখোয়ান রেলিংয়ে ঝুঁকে পড়ে কাকে যেন জিজ্ঞেস করল, কি বুঝলে? নিচের থেকে স্পষ্ট জবাব শোনা গেল, ফালতু পার্টি, ঘুরতে এসেছিল, আবার চলে গেল। কোন দিকে গেল? লাখোয়ান জিজ্ঞেস করল। নিচের থেকে জবাব এলো, পশ্চিম দিকে, সমুদ্রের ধার দিয়ে। ওদের কোনো দিকে নজর ছিল না, নিজেদের মেজাজেই ছিল। আমারও মনে হয়েছিল ফালতু আদমি। লাখোয়ান বলল। ঠিক আছে, হুঁশিয়ার থেকো। গোগলের মনের ঝড় সহজে থামল না।
নিচে তাহলে সবসময় পাহারা আছে, কিন্তু এরা অশোক ঠাকুরকে চেনে না। অশোক ঠাকুর বোধহয় সেটা জানেন, সেজন্যই তিনি ছদ্মবেশ নেননি। ওর মতো লোক শুধু শুধু এদিকে ঘুরতে এসেছিলেন। লাখোয়ান ঘরে ঢুকল। গোগল খাটিয়ায় বসল। লাখোয়ানের মেজাজ বেশ শরীফ। সে গোগলকে বলল, তুমি বিস্কুট আর আপেল খাচ্ছ না? অন্য কিছু খাবে? গোগল মাথা নেড়ে একটা বিস্কুট তুলে নিল। লাখোয়ান আবার বলল, ঠিক আছে, এখন বিস্কুট আর আপেল খাও, পরে পুরি তরকারি মিষ্টি আসছে। খাওয়ার চিন্তা গোগলের মাথায় নেই। ওর মাথায় অশোক ঠাকুর পাক খাচ্ছেন, আর সেই কথাগুলো, ভূতের বাড়ি, ভক্কা, বোকা নিকোলাই। বোকা নিকোলাই বলতে কি গোগলকে বুঝিয়েছেন? নিকোলাই গোগল না বলে শুধু নিকোলাই একটা সংকেত হতে পারে, আর বোকা তো বটেই, নইলে ভূতের বাড়িতে গোগল ঢুকত? ভক্কা ছাড়া কিছুই হয়নি। মায়ের নাম সুনীতি, ওটা মিলে যাচ্ছে। আন্দাজের মার আর ভূতের মতো মানে? অশোক ঠাকুর আর অয়স্কান্ত কি নিয়ে কথা বলছিলেন সেটাই বোঝা যাচ্ছে না। তাছাড়া ওরা তো গোগলকে দেখতে পাননি, তবু কি গোগলকে শোনাবার জন্যই কিছু বলছিলেন? সেটাই কি আন্দাজের মার? গোগলের আপেল বিস্কুট খাওয়া হয়ে গেল। লাখোয়ান তার আগের জায়গায় বসে দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুজেছিল। বিনায়ক হাসি হাসি মুখ নিয়ে গোগলকে দেখছিল। বোকা ছেলেটা লাখোয়ানকে বিশ্বাস করে বেশ মনের আনন্দে আছে। গোগল লাখোয়ানের দিকে তাকালো। বাইরে সমুদ্রের গর্জন ছাপিয়ে গাড়ি যাতায়াতের শব্দ ভেসে আসছে। গাড়ির শব্দ উত্তর দিক থেকে আসছে মনে হয়। গোগল বলল, একটু বারান্দায় যাব? লাখোয়ান লাল চোখ মেলে তাকালো, বলল, কেন, ঘর থেকে সমুদ্র দেখতে পাচ্ছ না? পাচ্ছি। গোগল বলল, একটু বাইরে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে। লাখোয়ান একটু ভাবল, উঠে দাঁড়িয়ে একবার বাইরের দিকে তাকালো। একদম ফাঁকা সমুদ্রের ধার। বলল, যাও, কিন্তু 2 মিনিটের বেশি না, আমি ডাকলেই ভেতরে চলে আসবে। গোগল মাথা কাত করে বারান্দায় গেল। রেলিংয়ের সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই ওর রক্তে ঢেউ খেলে গেল। নিচু পাঁচিল, রেলিংয়ের ঠিক নিচেই। তারপর নরম বালি, শুধু রেলিংটা টপকালেই হলো। পাহারাদার কাউকে দেখা যাচ্ছে না। ও পিছন ফিরে একবার দেখল, লাখোয়ান জানলার সামনে দাঁড়িয়ে আছে। গোগল আর এক মুহূর্ত ভাবল না, এক লাফে রেলিংয়ে উঠেই নিচে লাফিয়ে পড়ল। শীতের ঠান্ডা বালি এখনো যেন একটু হিমে ভেজা। বালির ভেতরে খালি পা দুটো আলগাভাবে বসে গেল, কিন্তু লাগেনি একটুও। ও লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ওপর থেকে লাখোয়ানের চিৎকার শোনা গেল, বসন্ত, পাকড়ো! গোগল প্রথমে ডান দিকে ছুটতে লাগলো, কিন্তু সেদিকে 10-12 হাত দূরেই সেই ঘোড়ামুখ লোকটা দাঁড়িয়েছিল। ওর হাতে এখন বন্দুকটা নেই। লাখোয়ান চিৎকার করার আগেই ঘোড়ামুখ ছুটে এলো। গোগল বায়ে ফিরে প্রাণপণে ছুটল। পেছনে গুড়ুম করে একটা শব্দ হলো। গোগলের মনে হলো ওর কানের পাশ দিয়ে সাঁ করে কিছু বেরিয়ে গেল, কিন্তু ও থামল না। পেছনে লাখোয়ানের অস্পষ্ট কথা শোনা গেল, কিছু বোঝা গেল না। গোগলের এখন কিছু শোনবার সময় নেই। ছুটতে ছুটতেই ও ভেবে নিল সমুদ্রের ধারে গিয়ে কোনো লাভ নেই। ঘোড়ামুখ ওকে সমুদ্রে ডুবিয়েই মেরে ফেলবে। মাথায় ওর একটাই চিন্তা, বাদিকে গাড়ি চলাচলের রাস্তা আছে, কিন্তু ছোট বড় নানা রকমের বাড়ি আর গাছপালার ভেতরে বাদিকে যাওয়ার কোনো গলি চোখে পড়ছে না। সবথেকে খারাপ লাগছে, গাড়ি যাতায়াতের কোনো শব্দ শোনা যাচ্ছে না। বাদিকে ঝাউবন ক্রমেই ঘন হয়ে উঠছে। শব্দটা শোনার আগেই একটা গরম হলকা যেন গোগলের ঘাড় ছুঁয়ে গেল। ভাগ্যিস ঠিক এই সময়েই ও হোঁচট খেয়ে বাঁ দিকে একটু টলে গেছিল। ঘোড়ামুখোর হাতে তো বন্দুক ছিল না। লাখোয়ানও আসছে নাকি? ও পিছন ফিরে একবার দেখে নিল। ঘোড়ামুখোটা একলাই আসছে। ওর হাতে লাখোয়ানের রিভলভার। নিশ্চয়ই লাখোয়ান দোতলার বারান্দা থেকে ঘোড়ামুখোকে রিভলভারটা ছুড়ে দিয়েছে, কিন্তু ঘোড়ামুখো খানিকটা পিছিয়ে পড়েছে। গোগল ভেবেছিল লম্বা পায়ে ঘোড়ামুখো অনেক এগিয়ে এসেছে, তা কিন্তু পারেনি। কেন পারেনি বুঝতে অসুবিধে হলো না,
লোকটা জুতো পায়ে বালির ওপর ছুটছে। খালি পায়ে বালির ওপর দৌড়নো যত সহজ, জুতো পায়ে তত নয়। গোগল খালি পায়ে দৌড়চ্ছে, কিন্তু ঘোড়ামুখোর হাতে যে রিভলভার। দুবার গুলির শব্দেও কোনো লোক সমুদ্রের ধারে আসেনি। যে কোনো মুহূর্তেই রিভলভারের গুলিতে গোগল লুটিয়ে পড়তে পারে। কেউ দেখবে না, জানবে না। তারপরে ঘোড়ামুখো গোগলকে বালি চাপা দিয়ে দেবে। কথাগুলো ভাবতেই গোগলের গায়ে কাটা দিয়ে উঠল। একে বেঁকে ছুটেই বা ও কতক্ষণ গুলির মুখ থেকে বাঁচতে পারে। যে ঘন ঝাউবন দেখে ও ভয় পাচ্ছিল, এখন সেই ঝাউবনই বোধহয় ওকে বাঁচাতে পারে। যে কোনো মুহূর্তে গুলি ছুটে আসার ভয়ে ওর শরীর শক্ত হয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে ও বাঁ দিকের উঁচুতে ঝাউবনের দিকে ছুটল। তবু ঘোড়ামুখোকে একবার দেখে নেওয়ার জন্য পেছন ফিরে তাকালো। ঘোড়ামুখো আরও খানিকটা পেঁচিয়ে পড়েছে, কিন্তু গোগল দেখল সে দাঁড়িয়ে ওর দিকে রিভলভার তাক করছে। আতঙ্কে গোগলের মুখটা বিকৃত হয়ে উঠল। 1 সেকেন্ডের মধ্যেই গুলি ছুটে আসবে। এই সময় কি করা উচিত ওর ধারণা ছিল। ও বালির ওপর উপুর হয়ে শুয়ে পড়ল। আর ও যা ভেবেছিল ঠিক তাই। গুলির শব্দটাই যেন ওর মাথার ওপর দিয়ে চলে গেল। গোগল অপেক্ষা করল না। লাফ দিয়ে উঠে ও আবার ঘন ঝাউবনের দিকে ছুটল। আর মাত্র হাত 10-12 উঠলেই ঝাউবন। তবু একবার পেছন ফিরে দেখল। ঘোড়ামুখো রিভলভারটা তুলে তাক করার ভঙ্গি করে ছুটে আসছে। ছুটতে ছুটতে যদি গুলি করে তাহলে ফসকে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে ঘোড়ামুখো গোগলের আরও কাছে আসতে চাইছে। গোগলও না থেমে আঁকা বাঁকা পা ফেলে ঝাউবনের দিকে উঠতে লাগলো। বনের মধ্যে ঢুকে পড়ার মুহূর্তেই আর একবার গুরুম শব্দ, কিন্তু গুলিটা যে কোন দিকে গেল তা বোঝা গেল না। গোগল ঝাউবনের ভেতর কয়েক পা ঢুকে দাঁড়ালো। এত ঘন বন আর গাঢ় ছায়া, মনে হলো যেন হঠাৎ আলো থেকে অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছে। ওর নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, ঘামছে দরদর করে। মনের ভেতরটা বেশ ঠান্ডা। তবু ওর ইচ্ছে হলো সোয়েটারটা গা থেকে খুলে ফেলে। পায়ের তলায় ঝরা ঝাউ পাতার নরম আস্তরণ, তারই ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে শক্ত বেলে মাটি। গোগল চারদিকে একবার দেখে নিল। বনের ভেতরটা সমুদ্রের ঢেউয়ের মতো উঁচু নিচু। হাওয়া নেই একদম। সমুদ্রের গর্জন ছাড়া কোথাও কোনো শব্দ নেই। লোকজনও দেখা যাচ্ছে না। গাড়ি চলাচলের রাস্তাটা কোথায়? গোগল সমুদ্রের দিকে তাকালো। রাস্তাটার কথা পরে ভাবা যাবে। ঘোড়ামুখো কত দূরে সেটা আগে দেখে নেওয়া দরকার। কিন্তু আড়াল থেকে ঘোড়ামুখোকে দেখা গেল না। ও দুপা এগিয়ে গেল, আর তখনই চোখে পড়ল ঘোড়ামুখো আর মাত্র 10-12 হাত দূরে। গোগল তৎক্ষণাৎ পেছন ফিরে এঁকে বেঁকে ছুটল। ঢেউয়ের মতো বনের মধ্যে কখনো নিচে নামলো, আবার উঠল। তারপর গাছের আড়ালে দাঁড়িয়ে সমুদ্রের দিকে ফিরে তাকালো। সমুদ্র আর দেখা যাচ্ছে না। ঘন ঝাউবনের আড়ালে ঢাকা পড়ে গেছে। গোগল দেখল ওর পায়ের নিচে খালি সিগারেটের প্যাকেট, কাগজের প্লেট, গ্লাস, মুরগির মাংসের হাড়ের টুকরো ছড়ানো। তার মানে এ বনে লোক আসে। ওর মনে হলো এ বনে ও এসেছিল। এটাই কি নোয়ানুইর বন? গোগল গাছের ফাঁক দিয়ে দেখল। ঘোড়ামুখো বনে ঢুকে খানিকটা ডান দিকে এগিয়ে দাঁড়ালো। রিভলভার হাতে আছে। মুখ নিচু করে সে পা দুটো বেশ কয়েকবার ঝেড়ে নিল। সমুদ্রের শব্দটা এখন খুব কম শোনা যাচ্ছে, যে কারণে ঘোড়ামুখোর পা ঝাড়ার ঝুপঝুপ শব্দ কানে এলো। তারপরে ঘোড়ামুখো মুখ তুলে চারিদিকে দেখতে লাগলো। গোগল যেখানে দাঁড়িয়েছিল সেখানেও তার দৃষ্টি ঘুরে গেল। গোগলের শরীরটা যেন সিটিয়ে গেল। বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ বেড়ে উঠল। দুজনের মধ্যে দূরত্ব প্রায় 40-50 ফুট। ঘোড়ামুখো 3-4 মিনিটের মধ্যে একটুও নড়ল না। ঠায় এক জায়গায় দাঁড়িয়ে যেন প্রত্যেকটা গাছের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। ডাইনে বাঁয়ে, সামনে, কাছে, দূরে সব জায়গায় তার কড়া নজর অন্ধকারে টর্চের আলোর মতো ঘুরতে লাগলো। গোগল একেবারে অনড় পাথর। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, নিঃশ্বাস ফেলতেই ভয় পাচ্ছে। তারপরেই ঘোড়ামুখোর হঠাৎ কি মনে হলো, সে পেছন ফিরে সমুদ্রের ধারের দিকে ছুটে গেল। গোগল কিছুই বুঝতে পারল না। অবাক হয়ে তাকিয়ে থাকলো।
ওর নড়বার সাহস হলো না। ও এখন মোটামুটি বুঝে নিয়েছে উত্তর দিকে গাড়ি চলাচলের রাস্তাটা আছে, সমুদ্র দক্ষিণে, উত্তর দিক ওর পেছনে, কিন্তু রাস্তাটা কত দূরে বুঝতে পারছে না। এটা যদি নোয়ানইর সেই ঝাউবন হয় তবে রাস্তাটা বেশ খানিকটা দূরে। গুগলরা গাড়ি নিয়ে ঢুকেছিল। দুপাশে বন, মাঝখান দিয়ে রাস্তা। বনে ঢোকার মুখে বন বিভাগের অফিস বাংলো আছে। বনে ঢুকে ওদের গাড়ি দাঁড়িয়েছিল এমন জায়গায় যেখান থেকে সমুদ্রে যাওয়ার বালির ঢালু পথ নেমে গেছে, কিন্তু গেস্ট হাউস থেকে নোয়ানইর এই বন তো বেশ দূরে। গুগল কি এতটা দূরে চলে এসেছে? গুগল দেখল ঘোড়ামুখ আবার ফিরে এসে সেই আগের জায়গায় দাঁড়ালো। ভাগ্যিস ও নড়েনি। ঘোড়ামুখ আগের মতোই প্রায় 2 মিনিট দাঁড়িয়ে রইল, আর আগের মতোই ডাইনে বায়ের সামনে কাছে দূরে খাড়া নজরে দেখল। গুগলের প্রতি মুহূর্তে মনে হলো এই বুঝি ঘোড়ামুখোর চোখে পড়ে গেল। তারপরে ঘোড়ামুখ 2-1 সেকেন্ডের জন্য থমকে দাঁড়িয়ে আবার চলতে লাগলো, কিন্তু সে তার ডান দিকে অর্থাৎ পূব দিকে সোজা হাঁটছে না, পূব আর উত্তর দিকে হাঁটছে, যেন সুন্দরবনের বাঘের মতো শিকারের চারদিকে গোল হয়ে চক্কর দিচ্ছে। গুগল গাছের আড়ালে একটু একটু ঘুরছে ঘোড়ামুখোর সঙ্গে পাল্লা দিয়ে। ঘোড়ামুখ হঠাৎ দাঁড়িয়ে পড়লেই ও দাঁড়িয়ে পড়ছে। গুগল এখন বুঝতে পারল কেন ঘোড়ামুখ হঠাৎ সমুদ্রের ধারের দিকে ছুটে গেছিল। সে দেখতে গেছিল গুগল বন থেকে বেরিয়ে আবার সমুদ্রের ধারে চলে গেছে কিনা। এখন সে নিশ্চিত হয়ে গেছে গুগল এই বনের মধ্যেই আছে, কিন্তু বনটা একেবারে ছোট নয়। গুগল কোন দিকে যেতে পারে সেটা বোধহয় এখনো ধরতে পারেনি, আর গুগল নিজেও বুঝতে পারছে না বনের ঠিক কোন জায়গাটাতে ও আছে। যে রাস্তাটা দিয়ে বাবা গাড়ি চালিয়ে বনের মধ্যে ঢুকেছিল সেই রাস্তাটাই বা কোন দিকে? অবশ্য যদি এটা নোয়ানইর সেই জঙ্গলই হয়। গুগল আগেই শুনেছিল গরমের সময় নোয়ানইর এই বনে অনেকে পিকনিক করতে আসে, কিন্তু বনের মধ্যে আগুন জ্বালিয়ে রান্না করা নিষেধ। পিকনিক যারা করতে আসে তারা তৈরি খাবার নিয়ে আসে। ওর পায়ের নিচে তারই প্রমাণ ছড়িয়ে আছে। 3 দিন আগে জলখাবার খেয়ে সকালে ও বাবা মায়ের সঙ্গে যখন নোয়ানইর ঝাউবনে এসেছিল, সে বনও এরকমই দেখতে, আর পিকনিকের এরকম চিহ্ন বেশ কিছু চোখে পড়েছিল, কিন্তু ওর মনে শুধু একটাই খটকা লাগছে, নোয়ানইর বন কি এত কাছে? গুগলের মনে যত ভাবনাই থাকুক ও ঘোড়ামুখোর দিক থেকে এক পলকের জন্য চোখ সরায়নি। ঘোড়ামুখ যেমন পাক খাচ্ছিল ও তেমনি গাছের আড়ালে পাক খাচ্ছিল। এখনো ঘোড়ামুখোর বাঁ দিক বরাবর রয়েছে। হঠাৎ কেমন সন্দেহ হলো, ঘোড়ামুখ কি ওর অনেকটা কাছাকাছি এসে পড়েছে? ভাবতেই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ঘোড়ামুখ কি তাহলে ওকে সত্যি সত্যি দেখতে পাচ্ছে? দেখতে পেয়ে সুন্দরবনের বাঘের মতোই ঘুরে ঘুরে পাক খেয়ে ওর দিকে এগিয়ে আসছে? গুগলের মনে সন্দেহ হওয়া মাত্রই ও ঝপ করে উপর হয়ে শুয়ে পড়ল। শুয়ে গাছের আড়ালে হামাগুড়ি দিয়ে ঘোড়ামুখোর বিপরীত দিকে এগোতে লাগলো। বেশিরভাগ নিচু জায়গা দিয়ে বেশ খানিকটা গিয়ে দুটো গাছের আড়ালে থামল। আস্তে আস্তে মাথা তুলল। প্রথমে ঘোড়ামুখোকে দেখতেই পেল না। ওর ভয় আরও বেড়ে গেল। ওর ডাইনে বাঁয়ে তাকালো। পর মুহূর্তেই চোখে পড়ল ঘোড়ামুখো অনেকটা উত্তরে এগিয়ে এখন পশ্চিম দিকে মোড় নিয়েছে। এটাও বোঝা গেল সে মোটেই কাছে এগিয়ে আসেনি, যতটা দূরে ছিল তাই আছে। গুগলের একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। জীবনে ও অনেক রকম বিপদে পড়েছে, কিন্তু এরকম একটা ভুতুড়ে ভয়ঙ্কর বিপদে কখনো পড়েনি। সমুদ্রের ধারের এই ঘন ঝাউবন, যেখানে একটা কাকপক্ষী পর্যন্ত নেই, সেখানে রিভলভার হাতে একটা খুনি ওকে শিকারী পশুর মতো খুঁজে বেড়াচ্ছে। এই যেন একটা ভুতুড়ে ঘটনার মতোই। সেজন্যই ও ভয়ে খানিকটা দিশেহারা হয়ে পড়েছে। অথচ এ সময় ভয়ে দিশেহারা হয়ে পড়ার মানেই ঘোড়ামুখোর হাতে প্রাণ দেওয়া। দিশেহারা হয়েছিল বলেই মনে হয়েছিল ঘোড়ামুখো ঘুরে ঘুরে পাক খেয়ে ওর কাছে এগিয়ে আসছে। গুগল আস্তে আস্তে উঠে দাঁড়ালো। এখন দুটো গাছের আড়ালে
ও রয়েছে। গাছ দুটো প্রায় গায়ে গায়ে জড়ানো, একটুখানি ফাঁক আছে। সেই ফাঁক দিয়ে ও ঘোড়ামুখোর ওপর নজর রাখল। লোকটা যদি পশ্চিম দিকে এভাবে এগোতে থাকে, গুগল তাহলে হামাগুড়ি দিয়ে পূবে যাবে। তারপর ঘোড়ামুখো হয় দক্ষিণে যাবে, নয়তো আবার পূবে ফিরবে। গুগল তখন উত্তরে যাওয়ার চেষ্টা করবে। গুগল দেখল ঘোড়ামুখো হঠাৎ দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পেছন ফিরে উত্তর দিকে তাকালো। রিভলভারটা তাড়াতাড়ি প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল। তারপরেও সে ঘাড় কাত করে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। তাকে যেন কেমন চমকে উঠতে দেখা গেল। কয়েক সেকেন্ড পরেই সে ঘাড় ঘুরিয়ে আশেপাশে দেখল। তার বাঁ দিকে নিচু জায়গায় তাড়াতাড়ি নেমে গেল। নিচুতে নেমে বসে পড়ল না শুয়ে পড়ল, গুগল দেখতে পেল না। কি ব্যাপার? ঘোড়ামুখো লুকিয়ে পড়ছে। ও নিচু জায়গাটা থেকে চোখ সরালো না। এত উঁচু নিচু জায়গা আছে, চোখ থেকে একবার হারিয়ে গেলে আর ঠিক জায়গাটা হয়তো খুঁজে পাবে না। গুগলের ভুরু কুঁচকে উঠল। একটা গো গো শব্দ ভেসে আসছে যেন। ও কান খাড়া করে শুনল। এবার স্পষ্ট হয়ে উঠল গাড়ির শব্দ। শব্দটা এদিকেই এগিয়ে আসছে। ঘোড়ামুখো শব্দটা আগেই শুনতে পেয়েছিল। শুনে লুকিয়ে পড়েছে। কে আসছে? পুলিশ? চাপদাড়িওয়ালা আর সাধু বাবা? অশোক ঠাকুর আর তার বন্ধু অয়ুষ্কান্ত? গুগলের মন আশায় দুলে উঠল। 1 মিনিটের আগেই উত্তর দিক থেকে একটা জিপ ধুলো উড়িয়ে এগিয়ে এলো। জিপটার দুপাশেই ঝাউবন। গুগলের চোখে আবার নোয়ানুইর ঝাউবন ভেসে উঠল। ওদের গাড়িটাও উত্তর দিক থেকে এগিয়ে এসেছিল। দুপাশে ছিল ঘন ঝাউবন। এই রকমই। ও জিপের চালকের দিকে তাকালো। সাধারণ পোশাক পরা লোক। তার পাশে বা ভেতরে কোনো লোক আছে কিনা দেখা গেল না। জিপটা সোজা দক্ষিণে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। গুগল জানে না দাঁড়িয়ে উপায় ছিল না। তারপরেই বালুর ঢালু পথ সমুদ্রের ধারে নেমে গেছে। ওদের গাড়িটাও ওরকম জায়গায় দাঁড়িয়েছিল। জিপের ইঞ্জিনের শব্দ বন্ধ হলো। গুগল জিপের দিকে দেখলেও ঘোড়ামুখোর লুকোবার জায়গাটা খেয়াল রেখেছিল। সেদিকে তাকালো। ঘোড়ামুখোকে দেখা যাচ্ছে না। জিপের চালক নেমে এলো। গুগল হতাশ চোখে দেখল লোকটা একেবারেই অচেনা। কালো বেটে খুব সাধারণ পোশাক পরা একজন ড্রাইভার। হাফ হাতা জামার ওপরে কোনো গরম জামা নেই। অবশ্য এখানে শীতও তেমন নেই। লোকটার ডান হাতের কবজিতে ঘড়ি। সে জিপের পিছনে এসে দাঁড়িয়ে ঝাউবনের দুপাশে দেখতে লাগলো। গুগলের নজর চলে গেল ঘোড়ামুখোর দিকে। সে সাবধানে মাথা তুলে জিপের দিকে দেখছে। কয়েক সেকেন্ড দেখেই সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। জামা প্যান্ট থেকে শুকনো ঝাউ পাতা ঝাড়তে ঝাড়তে সে জিপের দিকেই তাড়াতাড়ি এগিয়ে চলল। গুগল তাকে দেখতে পাচ্ছে গাছের ফাঁকে ফাঁকে। অনেকটা যাবার পর জিপের চালক তাকে দেখতে পেয়ে 2 পা এগিয়ে এলো। ঘোড়ামুখো কয়েক লাফে তার সামনে গিয়ে দাঁড়ালো। জিপ চালক আসলে ঘোড়ামুখোরই লোক, অথবা লাখোয়ান মিশ্রজির লোক। গুগল আর ঘোড়ামুখোর খোঁজে এসেছে। জিপটা দাঁড়িয়েছিল গুগলের থেকে অন্তত 30-40 গজ দূরে। ঘোড়ামুখো আর জিপ চালকের সঙ্গে কি কথা হচ্ছে ও কিছুই শুনতে পেল না। ঘোড়ামুখো হাত তুলে পশ্চিম দিকে দেখিয়ে কিছু বলল। গুগল এখন পশ্চিম দিকের ঝাউবনে। জিপ চালক প্রায় 1 মিনিট পশ্চিমের বনে ঘাড় ঘুরিয়ে দেখল। তারপরে ঘোড়ামুখোকে পূবের বন দেখিয়ে কিছু বলল। ঘোড়ামুখো মাথা নেড়ে সমুদ্রের ধার আর পশ্চিম দিক দেখিয়ে কি সব বলে বোঝাতে লাগলো। জিপ চালক চুপচাপ শুনল। তারা যে গুগলের সম্পর্কেই কথা বলছে তা বোঝা যাচ্ছে। জিপ চালক উত্তর দিকের রাস্তা দেখিয়ে কিছু বলল। ঘোড়ামুখো মাথা নাড়ল। জিপ চালক আরও কিছু বলল। ঘোড়ামুখো কিছু বলল। তারপর জিপ চালকের কথা শুনে ঘোড়ামুখো পকেট থেকে রিভলভারটা বের করে তার হাতে দিল। জিপ চালক জিপের সামনে গিয়ে ভেতরে ঝুঁকে রিভলভারটা কোথাও রেখে ফিরে এলো। হাতের ঘড়ি দেখে ঘোড়ামুখোকে কিছু বলল। ঘোড়ামুখো ঘাড় ঝাঁকিয়ে সমুদ্রের ধারের রাস্তা দিয়ে এগিয়ে নিচে নেমে অদৃশ্য হয়ে গেল। জিপ চালক আবার জিপের পেছনে এসে দাঁড়ালো। গুগল ধাঁধায় পড়ে গেল। ঘোড়ামুখোর কাছ থেকে ড্রাইভার রিভলভারটা নিয়ে নিল কেন?
ঘোড়ামুখোকে ফেরত পাঠিয়ে এখন সে গোগলকে খুঁজবে? তাহলে রিভলভারটা লুকিয়ে রেখে দিল কেন? ঘোড়ামুখো অন্য দিক থেকে আসবে না তো? গোগলকে ধরবার জন্য হয়তো ওরা নতুন ফাঁদ পাচ্ছে, কিন্তু গোগলের নড়বার উপায় নেই। জিপের ড্রাইভার একটা সিগারেট ধরালো আর বনের দুদিকে ঘাড় ফিরিয়ে দেখতে লাগলো। গোগল স্বস্তি পাচ্ছে না। ও মাঝে মাঝে ডাইনে বায়ে পেছনে মুখ ঘুরিয়ে দেখছে, কিন্তু এরকম কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? লাখওয়ানের লোক যদি একজন করে পাহারা দিতে আসে আর সারাদিন এরকম চলতে থাকে, গোগল এখানে ঠায় দাঁড়িয়ে থাকবে? অসম্ভব। এখনই বরং কিছু করা উচিত। জিপ চালক এক জায়গায় দাঁড়িয়ে আছে, হাতে রিভলভারও নেই। গোগল আর এক মুহূর্তও দেরি করল না। ও উপর হয়ে শুয়ে নিচু দিকে হামাগুড়ি দিয়ে উত্তরের দিকে চলল। সব জায়গা নিচু নয়, তবে ঝাউবন এত ঘন, উঁচু জায়গা পার হওয়ার সময়ও জিপ চালক দেখতে পেল না। তাছাড়া সে তেমন মনোযোগ দিয়ে দেখছিল না। মাঝে মাঝে হাতের ঘড়ি দেখছিল আর উত্তরের দিকে তাকাচ্ছিল, যেন সে কারোর জন্য অপেক্ষা করছে। গোগল না থেমে এগিয়ে চলল। শুকনো ঝাউপাতা পায়ের তলায় যত নরম লাগে, হাতে কোনোইতে তত নরম লাগে না। কাটার মতো না বিঁধলেও খোঁচা লাগছে। হাফ প্যান্টের নিচে থেকে পা পর্যন্ত হেঁচড়ে চলতে হচ্ছে। অনেকটা এগিয়ে গোগল দম নেবার জন্য থামল। ওর ডান দিকে তাকিয়ে দেখে বুঝতে পারল রাস্তাটা বাঁ দিকে বেঁকে গেছে। ও সোজা গেলে রাস্তার বাঁয়ের মোড়ে গিয়ে ঠেকবে, তাহলে জিপ চালক ওকে দেখতে পাবে। ও মুখ তুলে পেছন দিকে দেখল। ঘন ঝাউবনের আড়ালে জিপ চালককে আর দেখা যাচ্ছে না। ও আস্তে আস্তে উঠে একটা গাছের আড়ালে দাঁড়ালো। ওর কাঁধ ঢাকা নীল উলে সোয়েটারের সামনের দিকে শুকনো ঝাউপাতায় ভরে গেছে। ওর মাথা থেকে পা পর্যন্তই শুকনো ঝাউপাতায় ছেয়ে গেছে। গোগল মিনিট খানেক দাঁড়িয়ে একটু দম নিল। এখন আর হামাগুড়ি দিয়ে চলবার দরকার নেই। জিপ চালককে দেখা যাচ্ছে না। গাছের আড়ালে আড়ালেই চলে যেতে পারবে, তবে সোজা যাওয়া চলবে না। রাস্তাটা যেমন বাঁ দিকে মোড় বেঁকেছে, ওকেও তেমনই বনের বাঁ দিকে গিয়ে আবার উত্তরে যেতে হবে ভেবে নিয়ে গোগল গাছের আড়ালে আড়ালে বাঁ দিকে এগিয়ে চলল। বেশ খানিকটা গিয়ে এবার উত্তরের দিকে এগোলো। রাস্তাটা এখনো ওর কাছ থেকে 30-40 গজ দূরে। বাঁদিকে বাঁক নেওয়ার পর রাস্তাটা এখন আবার উত্তরের দিকে গেছে, কিন্তু গাড়ি চলাচলের রাস্তাটা এখনো দেখা যাচ্ছে না। ঘন ঝাউবনের যে আর শেষ নেই। ও এবার একটু জোরে পা চালালো। জোরে পা চালিয়েও গোগলকে আবার থমকে দাঁড়াতে হলো। দুটো খালি গা লোক রাস্তার ওপর দিয়ে হেঁটে আসছে। হাঁটুর ওপরে শক্ত মালসার দেওয়া ময়লা ধুতি পরা লোক দুটির চেহারা বেশ গাট্টা গোট্টা, সন্ডা মতো। দুজনের হাতেই 1.5 হাত লম্বা মোটা লাঠি। দুজনেই রাস্তার ওপর দিয়ে খুব আস্তে আস্তে হেঁটে আসছে। কথা বললেও দুজনের দৃষ্টি দুদিকে ঝাউবনের দিকে। লোক দুটোকে দেখেই একটা খারাপ সন্দেহে মনটা কেমন চমকে উঠল। ভয়ে শরীরটাও সিটিয়ে গেল। ও গাছের আড়ালে একেবারে পাথরের মূর্তির মতন অনড় দাঁড়িয়ে পড়ল। লোক দুটোর বনের দিকে তীক্ষ্ণ চোখে দেখার ভাবভঙ্গি মোটেই ভালো নয়। গোগল প্রায় দম বন্ধ করে গাছের আড়ালে সেটে দাঁড়িয়ে রইল। লোক দুটো খুব আস্তে আস্তে হাঁটছে আর বনের দিকে দেখছে। তারপর গোগলের বরাবর এসে রাস্তার ওপরে দুজনেই দাঁড়ালো। গোগলের বুকে ধিপ ধিপ বাজনা শুরু হয়ে গেল। লোক দুটো নিজেদের মধ্যে কিছু বলা বলি করল। দুজনেই ঘাড় ঝাঁকিয়ে বনের ভিতরে দুদিকে পা বাড়ালো। যা সন্দেহ করেছিল তাই। গোগলের খোঁজেই ষণ্ডা দুটোকে পাঠানো হয়েছে। ও আবার ঘামতে শুরু করলো, কিন্তু ভয় পেয়ে দাঁড়িয়ে থাকলে চলবে না। ও ঝুপ করে উপুর হয়ে শুয়ে পড়ল আর নিচের দিকে হামাগুড়ি দিয়ে উত্তরের দিকে খানিকটা এগোলো। আবার উঁচু জায়গা। উঠবার আগে ও একবার একটুখানি মাথা তুলে ডান দিকে দেখল। লোকটা ওর থেকে একটু এগিয়ে বনের পশ্চিম দিকে এগোচ্ছে। নজর রাখছে ডাইনে বাঁয়ে। গোগল উঁচুতে উঠতে সাহস পেল না। লোকটা পশ্চিম দিকে আরো অনেকখানি এগিয়ে না গেলে গোগলকে নির্ঘাত দেখে ফেলবে। ও সেই অবস্থাতেই নিচে ঢালুতে পড়ে রইল
আর সাবধানে একটা গাছের গোড়ার পাশ দিয়ে সামান্য মাথা তুলে দেখতে লাগলো। লোকটা চলেছে খুব আস্তে আস্তে, শিকারী কুকুরের মতোই যেন দুদিকে দেখতে দেখতে শুকতে শুকতে চলেছে। দুজনের মধ্যে দূরত্ব কমে আসছে। একসময় লোকটা প্রায় 10 গজের মধ্যে এসে পড়ল, কিন্তু থামল না, পশ্চিম দিকেই এগোতে লাগলো। তাই আবার দূরত্বও বাড়তে লাগলো। এখন গোগল লোকটার পেছনে, দূরত্বও প্রায় 20 গজের মতো। গোগল গোসাপের মতো বুকে হেঁটে উঁচু জায়গাটা পেরিয়ে আবার একটা নিচু জায়গায় এসে পড়ল। নিচু জায়গা পেরিয়ে আবার উঁচু ঢিবি। খানিকটা উঠে বাঁদিকে পেছনে দেখল, লোকটা আগের মতোই এক পা করে চলেছে। দেখছে ডাইনে বায়ে পেছনে। গোগল কয়েক সেকেন্ড অপেক্ষা করেই হামাগুড়ি দিয়ে উঁচুতে উঠল। আর ঠিক সেই মুহূর্তেই একটা বুক ফাটানো হাঁক, হাই হাই। গোগল বাঁদিকে পেছন ফিরে দেখল, লোকটা ওর দিকেই ফিরে দাঁড়িয়েছে। দেখতে পেয়েছে। এখন আর কোনো উপায় নেই। লোকটা ওর দিকে ছুটে আসার আগেই ও ডান দিকে রাস্তা লক্ষ্য করে ছুটল। উঁচু নিচুতে ছোটা খুবই কষ্টকর, কিন্তু গোগল এখন প্রাণ হাতে করে ছুটছে। হঠাৎ ওর কাছেই একটা গাছের গায়ে সাঁ করে কি একটা ছুটে এসে লাগলো। ও ঘাড় ফিরিয়ে দেখে নিল, লোকটার হাতের সেই লাঠি। ওটা গোগলের মাথায় লাগলে আর বাঁচতে হতো না। ও রাস্তায় পড়েই উত্তর দিকে দৌড় লাগালো। লোকটার হাঁক আবার শোনা গেল, হাই হাই। গোগল থামল না। যাই ঘটুক, বেঁচে থাকতে থাকতে ওকে গাড়ি চলাচলের রাস্তায় গিয়ে পৌঁছতেই হবে। পেছনে ধূপ ধূপ পায়ের শব্দ এগিয়ে আসছে। আর কয়েক সেকেন্ড ছোটার পরেই ওর চোখের সামনে দিয়ে একটা সাদা রঙের গাড়ি পূব দিকে চলে গেল। তার মানে গাড়ি চলাচলের রাস্তা। পর মুহূর্তেই গোগলের চোখে পড়ল 15-20 গজ দূরেই বাঁদিকে ঘর। এ তো নোয়ানুই সেই ফরেস্ট অফিস মনে হচ্ছে। আরেকটু এগোতেই বাঁ দিকে ফরেস্ট বাংলোটাও চোখে পড়ল। বাংলোর সাইনবোর্ডটার পেছনটাও দেখতে পেল। এখন আর পেছনে পায়ের শব্দ শোনা যাচ্ছে না। গোগল না থেমে চট করে ভেবে নিল কি করবে। ফরেস্ট অফিসে ঢুকে পড়বে নাকি সোজা রাস্তার ওপর চলে যাবে। অফিসে বা বাংলোয় লোকজন আছে কিনা কিছু বোঝা যাচ্ছে না। সব যেন কেমন চুপচাপ। অফিসে বা বাংলোয় ঢুকতে ওর সাহস হলো না। রাস্তায় নিশ্চয় চলন্ত গাড়ি পাবে। যেদিকের গাড়ি হোক হাত তুলে দাঁড় করাবে। একবার পেছন ফিরে দেখল, সেই সন্ডা মতো লোক দুটো নেই, কিন্তু জিপটাকে মোড় ঘুরে এদিকে আসতে দেখা গেল। দেখেই গোগলের গায়ে কাঁটা দিয়ে উঠল। ও রাস্তার দিকেই ছুটে গেল। রাস্তার বাঁদিকেই দাঁড়িয়েছিল একটা খালি ট্রাক। সেদিকে তাকিয়েই গোগলের চক্ষু স্থির। ট্রাক ড্রাইভারের পাশেই মাথায় পাগড়ি বাঁধা লোকটাকে দেখা মাত্রই চিনতে পারল, লাখওয়ান। যেন জানতই গোগল এদিকে আসবে, তাই ওত পেতে বসেছিল। গোগলকে দেখেই সে দরজা খুলে রাস্তার ওপর লাফিয়ে পড়ল। ঝাউবনের দিক থেকে জিপটাও এগিয়ে আসছে। রাস্তায় একটাও চলন্ত গাড়ি চোখে পড়ছে না। গোগল কোন দিকে ছুটবে ভেবে পেল না। লাখওয়ান লাফ দিয়ে ওর সামনে এসে পড়ল। ট্রাকের ইঞ্জিন গর্জে উঠল। গোগল লাখওয়ানের পাশ কাটিয়ে পশ্চিম দিকে ছুটে গেল। ঠিক এই সময় কে ভুলে উঠল, গোগল, ভয় নেই, দাঁড়াও। গোগল তখনই দেখল ট্রাকের ওপর থেকে একটা মূর্তি শূন্যে লাফিয়ে উঠল। চোখের পলকে এসে পড়ল লাখওয়ানের ঘাড়ের ওপর। লাখওয়ান মুখ থুবড়ে রাস্তার ওপর। গোগল থ। এই যে অশোক ঠাকুরের বন্ধু অয়স্কান্ত, যে পোশাকে মিশ্রজির বাড়ির বাথরুমের জানলা দিয়ে দেখেছিল সেই পোশাকেই আছেন। উনি কি গোগলকে ডাকলেন? ট্রাকটা চলতে গিয়েই থেমে গেল। গোগল দেখল ট্রাক ড্রাইভারের পেছনে ছোট ফোকর দিয়ে একটা রিভলভার বেরিয়ে এলো। নলটা চেপে বসল ড্রাইভারের ঘাড়ের পেছনে। সঙ্গে সঙ্গে ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে গেল। ড্রাইভার দরজা খুলে রাস্তায় নেমে এলো। ট্রাকের পেছন থেকে লাফিয়ে রাস্তায় নামলেন অশোক ঠাকুর, তার হাতে রিভলভার। গোগলের দিকে তাকিয়ে হাসলেন। ওদিকে লাখওয়ান মুখ থুবড়ে পড়লেও তৎক্ষণাৎ লাফ দিয়ে উঠে অয়স্কান্তর মুখে মারল এক 82 সিক্কা ওজনের ঘুষি। অয়স্কান্ত টলে গেলেন। লাখওয়ান বুনো মোষের মতো আবার অয়স্কান্তর দিকে গাক গাক শব্দে এগিয়ে গেল। অয়স্কান্ত হঠাৎ একটু সরে গিয়ে বাঁ হাতের কাত করা থাবায় লাখওয়ানের ঘাড়ে সজোরে মারলেন। লাখওয়ানের ঘাড়টা যেন এক কোপে ঝুলে পড়ল। সেই অবস্থাতেই
তার ঝুলে পড়া থুতনিতে অয়স্কান্ত সাদা কেটস পরা ডান পা প্রচণ্ড জোরে আঘাত করল। লাখওয়ান চিত হয়ে রাস্তায় ধরাশায়ী। গুগল দেখল ঝাউবন থেকে বেরিয়ে জিপটা পূবের দিকে মোড় নিচ্ছে। গুগল চিৎকার করে অশোক ঠাকুরকে বলল, এ জিপটাও ওদের। জিপটা তখন তাড়াতাড়ি পালাবার চেষ্টা করছিল। অশোক ঠাকুর রিভলভার তাক করে জিপের পেছনে ডান দিকের টায়ারে গুলি করলেন। দুম! দুটো শব্দের সঙ্গে সঙ্গে প্রায় 25 গজ গিয়ে জিপটা দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার নেবেই পূব দিকে চো চো দৌড় লাগালো। অশোক ঠাকুর হেসে বললেন, এ লোকটাকে মারা ঠিক হবে না, কোথায় আর পালাবে, ধরা পড়বেই। তুমি ঠিক আছো তো গোগল? অশোক ঠাকুর গোগলের কাঁধে হাত রাখলেন। গোগল কথা বলতে পারল না, হেসে মাথা ঝাঁকালো, কিন্তু ওর চোখে জল এসে পড়ল। অশোক ঠাকুর ওকে বুকের কাছে চেপে ধরে বললেন, আরে মাস্টার গোগলের চোখে জল আসে নাকি? সে এক মস্ত বীর। গোগল কিছু না বলে লাখওয়ান আর অয়স্কান্তর দিকে তাকালো। লাখওয়ান আর উঠতে পারছে না, তার চিবুক ফেটে রক্ত পড়ছে, পাগড়ি খুলে পড়েছে, তার একটা হাত ঘাড়ের কাছে, সে গোঙাচ্ছে। অয়স্কান্তর ঠোঁটের কষেও রক্ত দেখা যাচ্ছে। অশোক ঠাকুর জিজ্ঞেস করলেন, কিরকম বুঝছিস? ভান করছে কিনা বুঝতে পারছি না। অয়স্কান্ত বললেন, মিস্টার দত্ত দলবল নিয়ে না আসা পর্যন্ত আমি ওর কাছ থেকে নড়ছি নে। ট্রাক ড্রাইভার জোর হাতে পরিষ্কার বাংলায় বলল, স্যার আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই, মালিক যা হুকুম করেছেন তাই করেছি। বেশ করেছ, অশোক ঠাকুর বললেন, যা বলবার পুলিশকে বলবে, আমি তোমাদের ছেড়ে দেবার মালিক নই। গোগল অশোক ঠাকুরকে জিজ্ঞেস করল, আপনারা এখানে এলেন কি করে? কি করে আবার? অশোক ঠাকুর হেসে লাখওয়ানকে দেখিয়ে বললেন, ওই শ্রীমানকে যখন দেখলাম মিশ্র ইন্ডাস্ট্রিজের গেস্ট হাউস থেকে ট্রাকে করে বেরোচ্ছে, তখনই পেছন থেকে চলন্ত ট্রাকে উঠে পড়লাম। লালবাজারে তিওয়ারির মুখ থেকে ওর চেহারার একটা আভাস পেয়েছিলাম, যেমন পেয়েছি আর একজনের, যে বাড়িতে তুমি প্রথম ভুল করে ঢুকে পড়েছিলে। গুগল অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন আমি ভুল করে ঢুকে পড়েছিলাম? কেন, মিস্টার আর মিসেস মেহরার মিথ্যে কথা থেকেই। অশোক ঠাকুর গোগলের অবাক চোখের দিকে তাকিয়ে হাসলেন। গোগল ভুরু কুচকে অশোক ঠাকুরের মুখের দিকে তাকালো, তারপরে অয়স্কান্তর দিকে। অবাক স্বরে বলে উঠল, তার মানে চাপদারিওয়ালা আর সাধু বাবা আপনারাই? অশোক ঠাকুর আর অয়স্কান্ত চোখাচোখি করে হাসলেন। অশোক ঠাকুর বললেন, ঠিকই ধরেছ, নেপালি টুপি, চাপদারি, কালো চশমা আর সাধু বাবার চুলদাড়ি, গেরুয়া পোশাক সবই রাখা আছে ওই ভুতুড়ে বাড়িতে। গোগল ভ্যাবাচাকা খেয়ে অবাক চোখে অশোক ঠাকুরের দিকে তাকিয়ে রইল। অশোক ঠাকুর ওর পিঠ চাপড়ে বললেন, কি খুব অবাক হয়ে যাচ্ছ? স্বর্গদ্বারের কাছে সমুদ্রের ধারে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, মনে আছে? আছে তো, গোগল বলল। আপনি আমার দিকে তাকিয়ে হেসেছিলেন, কিন্তু আপনাকে আমি চিনতে পারিনি। ভুতুরে বাড়িতে চাপদারি, চশমা, টুপি, যে একজন প্রাইভেট গোয়েন্দার, তাও দত্তদা জেঠুর কাছে শুনেছিলাম, কিন্তু সে লোক যে আপনি, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আর সেই কান্তবাবুই যে আপনার বন্ধু, তাও বুঝতে পারিনি। তবে আজ সকালে আপনাদের দুজনকেই আমি মিশ্রজির বাড়িতে বাথরুমের জানলা দিয়ে দেখেছি। লাখওয়ানেরাও আপনাদের উপর নজর রেখেছিল, কিন্তু চিনতে পারেনি। অশোক ঠাকুর বললেন, জানি, নিচে একটা লোক আমাদের ওপর নজর রাখছিল। চাপদারিওয়ালা আর সাধু বাবাকেও ওরা সন্দেহ করেছিল, আমাদের এই আসল চেহারাটাকে সন্দেহ করেনি। কিন্তু মিশ্রজির বাড়িতে আপনাদের নজর পড়ল কি করে? গোগল জিজ্ঞেস করল। অশোক ঠাকুর হেসে ঘাড় ঝাঁকিয়ে বললেন, ওটাই হলো মজা। তুমি ভুল করে যে বাড়িতে ঢুকে পড়েছিলে, সে বাড়িতে তোমাকে বা কেজরিওয়ালের ছেলেকে যখন দেখতে পেলাম না, তখনই সন্দেহ করেছিলাম তোমাদের নিয়ে কোথাও সরে পড়েছে। কিন্তু কোথায়, কত দূরে সরাতে পারে? মিশ্রজির বাড়িটা পুলিশের মতো আমরাও সন্দেহ করিনি, তবে আমি আর অয়স্কান্ত অনেক রাত অবধি আশেপাশেই লুকিয়েছিলাম।
ওরা ভেবেছিল আমরা চলে গেছি। সনাতন ওই বাড়ি থেকে বেরিয়ে আগে গেল নিজের বাড়ি, তারপরে মিশ্রজির গেস্ট হাউসে। তাতেই নজরে পড়ে গেল। কিন্তু মিশ্রজি এত নাম করা বড় মানুষ, তার বাড়িতে হঠাৎ হানা দেওয়া যায় না। তবে সন্দেহ করেছিলাম তোমাকে আর বিনায়ককে ওই বাড়িতেই সরানো হয়েছে। সেজন্যই আজ সকালবেলা তোমাকে শোনাবার জন্য কিছু কথা বলতে বলতে ওই বাড়িটার পাশ দিয়ে গেছিলাম। অবশ্য সবটাই আন্দাজের মার। আমি আপনার কয়েকটা কথা শুনেছি, গোগল হাসতে হাসতে বলল। মানে বোঝারও চেষ্টা করেছি। তার কিছুক্ষণ পরেই আমি দোতলা থেকে বালিতে পড়ে। অশোক ঠাকুর বললেন, তাতেই আমাদের ধাঁধা লেগে গেছিল। আমরা ওই বাড়িটার পাশ দিয়ে সমুদ্রের ধারে নেমে গেছিলাম। আসলে আমরা খুব তাড়াতাড়ি ঘুরে আবার মিশ্রজির বাড়ির সামনে এক জায়গায় লুকিয়েছিলাম। হঠাৎ দেখলাম এই লোকটা ট্রাকে চেপে এদিকে আসছে। আমরাও চট করে চলন্ত ট্রাকের পেছন দিয়ে উঠে পড়লাম। যখন দেখলাম ট্রাক এই ফরেস্টটার সামনে এসে দাঁড়ালো, ভাবলাম নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। জিপটা কখন বনে ঢুকেছে আমরা দেখিনি, তবে দুটো সন্ডা মার্কার লোককে লাঠি হাতে ট্রাকের কাছে এসে দাঁড়াতে দেখলাম। এই লোকটা তাদের হিন্দিতে বলল, জঙ্গলের মধ্যে এই ছোড়াটা আছে, জ্যান্ত ধরতে না পারো একদম জানে মেরে দেবে, জলদি যাও। কথাটা শুনেই আমরা ভাবছিলাম বনের মধ্যে ঢুকে পড়ব কিনা, কারণ আমার কেমন সন্দেহ হয়েছিল ছোড়াটা হয়তো তুমি। আমরা কিছুতেই মন ঠিক করতে পারছিলাম না। ট্রাক থেকে নামতে গেলেই এ লোকটা পালিয়ে যেত। পরে ঠিক করলাম এই লোকটা পালাক, আমরা বনেই ঢুকবো। ছোড়াটা যদি তুমিই হও তাহলে তোমার প্রাণ যেতে পারে। এই ভেবে যখন ট্রাক থেকে নামতে যাব তখনই তুমি ছুটতে ছুটতে এলে। আসলে ভুল বাড়িতে ঢুকে তুমি আসল রহস্যের পথ দেখিয়ে দিলে। সব ক্রেডিট তোমারই। তোমার কাছে অনেক কথা শোনার আছে। কিন্তু বিনায়ক যে এখনো মিশ্রজির বাড়িতে রয়েছে। গোগলের চোখে মুখে ভয় ফুটে উঠল। ওকে যদি এখান থেকে সরিয়ে নেয়? অশোক ঠাকুর হেসে বললেন, ভয় নেই। মিশ্রজির বাড়ির চারদিকে সাদা পোশাকের লোকেরা ঘিরে আছে। মিস্টার আর মিসেস মেহরা যে বাড়িতে আছে সেটাও। ওরা মিস্টার আর মিসেস মেহরা নয়, গোগল বলল। লোকটার নাম বাচ্চা সিং আর মহিলার নাম মুনিয়া। অশোক ঠাকুর গোগলের কাজ চাপড়ে বললেন, চমৎকার, সব রহস্য তোমার মুখ দিয়েই ফাঁস হবে। ইতিমধ্যে লাখওয়ান দুবার ওঠার চেষ্টা করেছিল। অয়স্কান্ত তাকে তার পায়ের ছোট ছোট দুটি মার দিয়ে রাস্তার একধারে সরিয়ে নিয়ে গেছেন। রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছিল। দু একটা গাড়ি দাঁড়িয়েও পড়েছে। কিছু লোকও জমেছে। ফরেস্ট অফিস থেকে দুজন ভদ্রলোকও এসে দাঁড়িয়েছেন। একজন অশোক ঠাকুরকে ইংরেজিতে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা একটা গুরুতর অপরাধের, অশোক ঠাকুর বললেন। থানার ওসি মিস্টার পট্টবর্ধন এক্ষুনি এসে পড়বেন, তখন সব জানতে পারবেন। এ সময়ই পুলিশের ওয়্যারলেস ভ্যানে সাইরেন শোনা গেল। অশোক ঠাকুর গোগলকে ট্রাকের এক পাশে সরিয়ে দিয়ে হেসে বললেন, মিস্টার দত্তকে একটু চমকে দেওয়া যাবে। দেখতে দেখতে পুলিশের ভ্যান এসে পড়ল। মিস্টার ডিএল দত্ত আর ওসি পট্টবর্ধন এলেন একটি আলাদা জিপে। সশস্ত্র পুলিশ বাহিনী নেমে পড়ল। নেমে এলেন মিস্টার দত্ত আর পট্টবর্ধন। অশোক ঠাকুর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনাদের এত দেরি হলো যে? আর বলবেন না মিস্টার ঠাকুর, দত্তদা বললেন। মিশ্রজির বাড়িটা আপনি ঠিকই সন্দেহ করেছিলেন। এখানে আসবার আগেই হঠাৎ দেখা গেল মিশ্রজির বাড়ি থেকে একটা অ্যাম্বাসেডর গাড়ি বেরোচ্ছে। আমাদের লোকেরা চ্যালেঞ্জ করতেই ড্রাইভার জোরে গাড়ি হাঁকিয়ে পালাবার চেষ্টা করে, পালাতে পারেনি। দেখা গেল সেই গাড়িতে রয়েছে অমৃত কেজরিওয়ালের ছেলে। কিন্তু গোগলকে পাইনি। মিশ্রজির বাড়িতে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, গোগলে জুতো মোজা ছাড়া কিছু পাইনি। বিনায়ক কিছু বোঝাবার চেষ্টা করেছে। গুগলের নাম করলে সে কেবল সমুদ্রের দিকে দেখায়। ব্যাপার কিছুই বুঝতে পারছি নে। বিনায়ক সেই গাড়ি আর ড্রাইভারকে থানায় জমা করে এখানে আসতে দেরি হয়ে গেল। অশোক ঠাকুর বললেন, দেরি হলেও একটা বড় কাজ হয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন একজন কাবু হয়েছে। তা তো দেখতে পাচ্ছি,
পট্টবর্ধন বললেন, কিন্তু এখানে ব্যাপারটা কি ঘটেছে? অশোক ঠাকুর রহস্য করে হাসলেন, বললেন, ভুল বাড়িতে ঢুকে যে সব রহস্য ফাঁস করেছে সেই গোগলকে আমরা পেয়েছি। পেয়েছেন? দত্তদা প্রায় চিৎকার করে উঠলেন। কোথায় কোথায় সে কি করে পেলেন? অশোক ঠাকুর বললেন, আমরা পেয়েছি বললে ভুল হবে, গোগলই আমাদের কাছে এসেছে। তবে আমরা যদি এই ট্রাকে না আসতাম, গোগলকে ওরা বোধহয় খুন করে ফেলতো। কিন্তু কোথায় সে গোগল? দত্তদা অধৈর্য হয়ে আবার চিৎকার করে উঠলেন। অশোক ঠাকুর ট্রাকের আড়ালে গিয়ে গোগলের হাত ধরে সামনে নিয়ে এলেন। দত্তদা গোগলের ওপর ঝাঁপিয়ে পড়লেন আর দু হাতে একেবারে ওকে শূন্যে তুলে ঘাড়ের ওপর বসিয়ে দিলেন। উল্লাসে চিৎকার করে উঠলেন, গোগল, কেন যে মরতে বলেছিলাম, এবারও তোমার দ্বারাই কিছু ঘটুক। তোমার বাবা মা খুব ভয় পেয়ে গেছিলেন, সেই ঘটনাই ঘটলো। তুমি হারিয়ে গিয়েই রহস্যের দরজা খুলে দিলে। কিন্তু দত্তদার গলা রুদ্ধ হয়ে এলো। তার কাঁধে বসে থাকতে থাকতে গোগলের অস্বস্তি আর লজ্জা করছিল। ও একরকম জোর করেই নামলো। জিজ্ঞেস করল, বাবা মা কেমন আছেন? দত্তদা কষ্টের আবেগে কথাই বলতে পারছেন না। পট্টবর্ধন দত্তদার কাঁধে আস্তে চাপড় মেরে ইংরাজিতে বললেন, স্যার, আপনার অবস্থা আমরা বুঝতে পারছি। দত্তদা তখনই নিজেকে সামলে নিয়ে গোগলকে বললেন, তোমার বাবা মার মনের অবস্থা খুবই খারাপ। বস্কি আর বস্কির মা তোমার বাবা মার কাছে রয়েছে। আমার এখন সব থেকে জরুরি কাজ তোমাকে তোমার বাবা মার কাছে পাঠানো। এক্ষুনি ব্যবস্থা করছি, পট্টবর্ধন বললেন। এখানে এখন আমাদের আর কাজ কি? ওই লোকটাকে আর ট্রাক ড্রাইভারকে তুলে নিলেই হয়। অশোক ঠাকুর বললেন, এক্ষুনি কিছু করার না থাকলেও এখানে 2-3 জন পুলিশ থাকা দরকার। ওই যে দেখছেন জিপটা, ওটাও এক আসামি ফেলে পালিয়েছে। বনের মধ্যে ঢুকেছিল এদেরই 2 সন্ডা মার্কা চেলা, যারা গোগলকে মেরে ফেলারই চেষ্টা করছিল। তাছাড়া একটা বড় কাজ এখনো বাকি। মিস্টার আর মিসেস মেহরা আসলে ছদ্মবেশী। তাদের পরিচয় পাওয়া গেছে। তাদের এক্ষুনি গ্রেফতার করে চালান দিতে হবে। পরে আমরা গুগলের কাছ থেকে সব শুনব। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি মিস্টার ঠাকুর, পট্টবর্ধন বললেন। মিস্টার দত্তকে ছাড়তে পারছি নে। মিশ্রজিকে পুলিশের হেফাজতে না আনতে পারলে মুশকিল। তার সঙ্গে কলকাতার ভগবতী প্রসাদ মাহেশ্বরীর কি যোগাযোগ জানতে হবে। মিস্টার দত্ত ছাড়া এসব হবে না। আপনি আর আপনার বন্ধু মিস্টার রায় গোগলকে নিয়ে আমার জিপে চলে যান। গোগলের বাবা মাকে বলবেন আজ সন্ধ্যায় আমরা ওদের গেস্ট হাউসে চা খাবো আর গোগলের মুখ থেকে সব ঘটনা শুনব। দত্তদা বললেন, তাই করুন অশোকবাবু, আপনারা গুগলকে নিয়ে চলে যান, আমরা এদিককার কাজ শেষ করি। অশোক ঠাকুর হেসে গোগলকে ঘাড় ঝাঁকিয়ে ইশারা করলেন। তারপর অয়স্কান্তকে ডেকে গোগলকে নিয়ে জিপে উঠলেন। গোগল যাওয়ার আগে দত্তদাকে বলল, যাচ্ছি দত্তদা জেঠু। এসো বাবা, দত্তদা বললেন। আমি যত তাড়াতাড়ি পারি যাচ্ছি। গোগল মিস্টার পট্টবর্ধনের কাছে বিদায় নিল। মিস্টার পট্টবর্ধন গোগলকে কাছে টেনে গালে গাল ঘষে দিয়ে বললেন, বিপদেও তোমারই জয়। সব ঘটনা জানার জন্য সেখানে বেশ একটা ভিড় জমে গেছে। জিপ এসে দাঁড়ালো গেস্ট হাউসের বাগানের গেটের সামনে। গোগল নিজেদের গাড়িটা দেখতে পেল ভেতরে বাগানের একধারে। ওর মনে এখন যত আনন্দ হচ্ছে, বাবা মার সামনে গিয়ে দাঁড়াতে ততই একটা লজ্জা আর সংকোচ হচ্ছে। বাবা মা গতকাল বিকেল থেকে অনেক কষ্টে আর ভয়ে আছেন। বাবা ওকে গাড়ি থেকে নামতে বারণ করেছিলেন। ও কথা শোনেনি, তার মানে ও অবাধ্যতা করেছে। আর তার ফলেই বাবা মার যত কষ্ট, দুঃখ আর ভয়। জিপটা গেটের বাইরেই দাঁড়ালো। গোগল অশোক ঠাকুর আর অয়স্কান্ত রায়ের সঙ্গে নামল। ড্রাইভার অশোক ঠাকুরকে বলে জিপ নিয়ে চলে গেল। নিচের তলায় বসবার ঘরে দরজার সামনে দাঁড়িয়েছিল বস্কি। গোগলকে দেখেই একটা চিৎকার করে ছুটে এলো। এসেই গোগলের একটা হাত চেপে ধরে বলল, কোথায় গেছলে তুমি? সে যে অনেক কথা বস্কি, অশোক ঠাকুর হেসে বললেন। তবে বলতে পারো জমের দৌড় থেকে গোগল ফিরে এসেছে। আমরা সব কথাই ওর মুখ থেকে শুনব। বস্কি অশোক ঠাকুর আর অয়স্কান্তকে চেনে না।
একটু অবাক চোখে দুজনের দিকে তাকিয়ে দেখল। বলল, আপনারা দোতলায় আসুন, কাকাবাবু কাকিমা দোতলায় আছেন। তারপরে গোগলের হাত ধরে ছুটতে ছুটতে চিৎকার করল, মা, কাকিমা, কাকাবাবু, গোগল ফিরে এসেছে। গোগল হেসে বলল, ওরা কেউ সমুদ্রের শব্দে তোমার চিৎকার শুনতে পাবেন না, চলো ওদের কাছেই যাই। গোগল একবার পেছন ফিরে তাকালো। অশোক ঠাকুর আর অয়স্কান্ত আসছেন। দুজনেই ঘাড় ঝাঁকিয়ে ইশারা করে গোগলকে যেতে বললেন। গোগল নিচের তলায় ঢুকে সিঁড়ির কাছে যেতে যেতে বস্কিকে বলল, এরা কারা জানো? না তো, বস্কি বলল। গোগল বলল, এরাই সেই চাপদাড়িওয়ালা আর সাধু বাবা। অশোক ঠাকুর চাপদাড়িওয়ালা, একজন খুব নামকরা গোয়েন্দা। ওকে আমি আগে থেকেই চিনতাম। আর ওর বন্ধুর নাম অয়স্কান্ত রায়, দারুণ ক্যারাটে জানে। দুজনে তখন দোতলায় উঠে এসেছে। বস্কি বোধহয় গোগলের কথাই শুনছিল। ও আবার চিৎকার করে উঠল, কাকিমা, গোগল এসেছে। বাবা দোতলার বারান্দা থেকে ছুটে প্যাসেজের সামনে এলেন। গোগলের দিকে তাকালেন। বস্কি তখনও গোগলের একটা হাত ধরে আছে। গোগল দেখল বাবার মুখ শুকনো, দাড়ি কামাননি, চোখ দুটো গর্তে বসে গেছে। ও বাবার দিক থেকে চোখ নামিয়ে নিল। বাবা যেন কেমন দম বন্ধ স্বরে কেবল ডাকলেন, এসো। গোগল বস্কির সঙ্গে বারান্দায় গেল। মিসেস দত্ত ইতিমধ্যেই লাফিয়ে উঠেছেন। ছুটে এসে গোগলকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে তুমি গোগল? তোমাকে কে এখানে পৌঁছে দিল? মিস্টার পট্টবর্ধনের জিপ, বস্কি জবাবটা দিল। আর প্রাইভেট গোয়েন্দা অশোক ঠাকুর আর অয়স্কান্ত রায় ওকে নিয়ে এসেছেন, তারা আসছেন। গোগল দেখল মা চেয়ার ছেড়ে উঠছেন না, অন্যদিকে তাকিয়ে আছেন। কিন্তু তার চোখ থেকে জল পড়ছে, কান্নায় শরীর কাঁপছে। গোগল মার সামনে গিয়ে দাঁড়ালো। মা ওর দিকে তাকালেন না, কেবল হাত বাড়িয়ে কাছে টেনে নিলেন। গোগল মায়ের বুকে মাথাটা গুজে দিল। সবাই চুপচাপ, কেবল সমুদ্রের গর্জন শোনা যেতে লাগলো। মা একটু সামলে নিয়ে বললেন, কত কষ্ট যে তুই দিবি, ভয়েই আমি একদিন মরে যাব। কোথায় গেলি, কি করলি বল দেখি। আমি যে তোমাকে গাড়ি থেকে নামতে এত বারণ করেছিলাম, তবু তুমি কেন নেমেছিলে? বাবা জিজ্ঞেস করলেন। তুমি কি কিছু দেখতে পেয়েছিলে? গোগল মাথা নেড়ে বলল, না, তোমার কথা না শুনে আমি অন্যায় করেছিলাম। তোমার দেরি হচ্ছে দেখে আমি দত্তদা জেঠুর গেস্ট হাউসে ঢুকতে গিয়ে ভুল বাড়িতে ঢুকে পড়েছিলাম। আর সেই ভুলের জন্যই অমৃত কেজরিওয়ালের ছেলে বিনায়ককে পাওয়া গেছে। অশোক ঠাকুর বলে উঠলেন। সকলেই তাদের দিকে তাকালেন। তারা দুজনে যে কখন এসে দাঁড়িয়েছেন কেউ লক্ষ্য করেনি। মা বাবা অশোক ঠাকুরকে দেখেই চিনতে পারলেন। বাবা অবাক হেসে জিজ্ঞেস করলেন, তাই নাকি, বিনায়ককে পাওয়া গেছে? পাওয়া গেছে, অশোক ঠাকুর বললেন। আপনার কথা না শুনে গুগলের রকম কাজকে আমি মোটেই সমর্থন করিনি। ও খুব অন্যায় করেছে। আর যেই বিপদের মধ্যে পড়েছিল, বলতে গেলে ক্ষুধার্ত বাঘের খাঁচায় গিয়ে ঢুকেছিল, ওই বাড়িতেই ও বিনায়ককে দেখতে পায়। সে সমস্ত ঘটনাই আমরা গুগলের মুখ থেকে শুনব। গুগল অশোক ঠাকুরকে জিজ্ঞেস করল, নোয়ানুইর জঙ্গল তো এখান থেকে অনেক দূরে, আমি এত তাড়াতাড়ি ওখানে গেলাম কেমন করে? কেমন করে আবার? অশোক ঠাকুর হেসে বললেন, প্রথম কথা, তুমি মোটেই তাড়াতাড়ি যাওনি। কতটা ছুটেছিলে তোমার কোনো ধারণা নেই। আর সমুদ্রের ধার দিয়ে নোয়ানুইর ফরেস্ট যত কাছে হয়, রাস্তা দিয়ে ততটা হয় না। কারণ রাস্তাটা সমুদ্রের ধার থেকে অনেক দূরে, অনেকটা ঘুরে গেছে। বস্কি গুগলের সামনে গিয়ে বলল, তাই তোমার গায়ে মাথায় এত শুকনো ঝাউ পাতা? বাবা তার হাতের ঘড়ি দেখে অশোক ঠাকুর আর অয়স্কান্তকে বললেন, এখন 11:15, একটু চা হয়ে যাক। আপত্তি নেই, অশোক ঠাকুর বললেন। আর দুজনেই চেয়ারে বসলেন। বস্কি গুগলের হাত ধরে প্যাসেজের দিকে যেতে যেতে বলল, আমরা চায়ের কথা বলে আসছি। দুজনেই চলে গেল। বাকিরা পরস্পরের মুখের দিকে তাকিয়ে হাসলেন। শুনছিলেন সমরেশ বসুর লেখা গুগলের অ্যাডভেঞ্চার কাহিনী থেকে
ভুল বাড়িতে ঢুকের শেষ পর্ব। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।